পজিশন ঠিক আছে দাঁড়ানো। হ্যাঁ, স্টার্ট। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো ইতিমধ্যে তোমরা যারা 5 মিনিট পরে একটা শুরু করবেন, সবার প্রতি অনুরোধ থাকবে তোমরা একটু আমাদের এই লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দাও এবং তোমাদের যারা সহপাঠী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে একটু বলো আমাদের লাইভ ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকে পরীক্ষায় কি কি আসবে, কি কি আসতে পারে, এই বিষয়গুলো সহ আলোচনা হবে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে তোমরা একটু লাইভ ক্লাস শেয়ার করে দাও এবং যারা যুক্ত হয় নাই তারা একটু তোমাদের যারা পরিচিত আছে তাদের একটু যুক্ত হয়ে যেতে বলো। আর আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে তোমরা বলো কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা মূলত 5 মিনিট পর আমাদের ক্লাসটা শুরু করব। তো এই 5 মিনিটের ভিতরে তোমরা একটু লাইভটা শেয়ার করো এবং তোমাদের একটু আমাদের ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য ঠিক আছে। ভাই এটা একটু জুম করে আনি। একটু উপরে তুলতে পারবেন। হ্যাঁ, পদের প্রকারভেদ লেখা এটা হচ্ছে এখন ওই পদের প্রকারভেদটা একটু যাতে দেখা যায়, একটু নিচে নামা হালকা করে, আর একটু বড় করেন, স্টুডেন্টরা বুঝতে পারে। যারা সালাম দিয়েছো আসসালামু আলাইকুম সালাম। তোমরা একটু লাইভটা একটু শেয়ার করে দাও সবাই। শেয়ারের পরিমাণ খুবই কম। আমরা ক্লাস শুরু করে দিব আর 1 মিনিটের মধ্যে। একটু সবাই শেয়ার করো এবং ক্লাসে সবাই ঠিক থাকার চেষ্টা করবা। আমি যেগুলো প্রশ্ন করি এগুলা আনসার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা শুরু করছি। তো আজকে মূলত আমাদের প্রথম যে আলোচ্য বিষয় 3য় অধ্যায়ে আমরা এর আগে ক্লাসে আমরা হচ্ছে পদের প্রকারভেদ কিছু পড়ছি, এরপর হচ্ছে শব্দের প্রকারভেদ পড়ছি, এরপর হচ্ছে পদের জাততাত্ত্ব এবং ব্যাক্তাত্ত্ব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, প্রথমে আমরা আলোচনা করবো পদের প্রকারভেদ, অর্থাৎ পদের যে প্রকারভেদগুলো আছে তো সম্পূর্ণ আমরা আলোচনা করবো। দ্বিতীয় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যুক্তি।
হ্যাঁ আসছে এখন। আচ্ছা, আমাদের একটু নেটওয়ার্কে ডিস্টার্ব দিয়েছিল, সেজন্য আমরা ক্লাস থেকে একটু দেরি গিয়েছিলাম। তো গঠন অনুসারে পদ মূলত দুই প্রকার, একটা হচ্ছে সরল পদ আর একটা হচ্ছে যৌগিক পদ। সরল পদ কাকে বলে? সরল পদ মূলত যে পদগুলো একটা মাত্র শব্দ দিয়ে গঠিত সেগুলোকে মূলত সরল পদ বলে। আর যে পদগুলো একাধিক শব্দ দ্বারা গঠিত এগুলোকে মূলত যৌগিক পদ বলে। যেমন কি আমি যদি বলি, যেমন হচ্ছে মানুষ, মানুষ মানুষ শব্দটা হচ্ছে একটা শব্দ দ্বারা গঠিত, সেটা হচ্ছে সরল পদ। আর যৌগিক পদ কি? যেগুলো একাধিক শব্দ দ্বারা গঠিত। যেমন কি আমি যদি বলি যে পটিয়া সরকারি কলেজ, পটিয়া সরকারি কলেজ, এই যেখানে একটা দুইটা তিনটা একাধিক শব্দ দ্বারা গঠিত, সেজন্য এটা হচ্ছে যৌগিক পদ। তাহলে সরল পদ হচ্ছে যে পদ একটি মাত্র শব্দ দ্বারা গঠিত, সেটা হচ্ছে সরল পদ। যেমন কি মানুষ, বই, টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে একটা শব্দ দ্বারা গঠিত, সেজন্য এটাকে আমরা বলবো সরল পদ। আর যৌগিক পদ কি? যেগুলো একাধিক শব্দ দ্বারা গঠিত। যেমন কি পটিয়া সরকারি কলেজ, এখানে তিনটা শব্দ, একটা দুইটা তিনটা, এটা হচ্ছে মূলত যৌগিক পদ। দুই নম্বর হচ্ছে পরিমাণ অনুসারে মূলত পদ চার প্রকার। প্রথম হচ্ছে বিশিষ্ট পদ, এরপর হচ্ছে বিশেষ পদ, এরপর হচ্ছে সাধারণ পদ, এরপর হচ্ছে সমষ্টিবাচক পদ। তো আমরা এখান থেকে সবকিছু বলবো না। প্রথম হচ্ছে বিশিষ্ট পদ কাকে বলে? বিশিষ্ট পদ মানে হচ্ছে যে পদ দ্বারা বিশেষ কোন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, সেটাকে আমরা কি বলবো? বিশিষ্ট পদ বলবো। যেমন কি আমি যদি বলি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, তাহলে দেখো কাজী নজরুল ইসলাম দ্বারা শুধুমাত্র একজন কবিকে বোঝাচ্ছে, বিশেষ একজন কবিকে বোঝাচ্ছে। এখানে কাজী নজরুল ইসলাম দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝাচ্ছে না, সেজন্য এটা হচ্ছে বিশিষ্ট পদ। বিশিষ্ট পদ মানে যেখানে নির্দিষ্ট কোনো বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সেটা হচ্ছে বিশিষ্ট পদ। আর সাধারণ পদ কি? সাধারণ পদ মানে হচ্ছে যে পদ দ্বারা কোনো জাতি বা কোনো জাতির অন্তর্গত, কোনো জাতি বা শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সেটাকে আমরা বলবো সাধারণ পদ। যেমন সেটা মানুষ হতে পারে, যে মানুষ, মানুষ জাতির অন্তর্গত ব্যক্তিগুলোকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে সাধারণ পদ। তাহলে বিশিষ্ট পদ দ্বারা বিশেষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, আর সাধারণ পদ দ্বারা কোন একটা জাতি বা শ্রেণীর ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যেমন মানুষ একটা জাতি, ওই জাতি মানুষ জাতির ব্যক্তিকে বোঝাচ্ছে মানুষ দ্বারা, সেজন্য এটা হচ্ছে সাধারণ পদ। বিশিষ্ট পদ দ্বারা বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে নির্দিষ্ট, আর সাধারণ পদ দ্বারা কোনো জাতি বা শ্রেণীর অন্তর্গত সকল ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, যেমন হচ্ছে মানুষ। এবার যে সমষ্টিবাচক পদ, সেটা তো আমরা সবাই জানি যে কালেকটিভ নাউন আছে। যেমন কি হচ্ছে সমষ্টিবাচক পদ মানে যেটা দ্বারা সবাইকে বোঝাবে না, আংশিক বোঝাবে, অর্থাৎ যেটা দ্বারা সবাইকে বোঝাবে না, যেমন কি হচ্ছে আংশিক। যেমন কি হচ্ছে দল, টিম, দল। তাহলে একটা দল মূলত কজন খেলোয়াড় থাকে? 11 জন, এটা একটা সমষ্টিবাচক পদ। যেমন হচ্ছে গ্রন্থকার, গ্রন্থকারের মধ্যে 100টা বই থাকে, 200টা বই থাকে, এটা হচ্ছে সমষ্টিবাচক পদ। অর্থাৎ সমষ্টিবাচক পদ দ্বারা সবাইকে বোঝাবে না, এটা দ্বারা মূলত আংশিক বা কিছু সমষ্টি বোঝাবে, সেটাকে আমরা সমষ্টিবাচক। যেমন পরিবার কয়েকজন সদস্যের সমন্বয়ে গঠিত হয়, একটা দল হচ্ছে একটা 11 জন খেলোয়াড় দিয়ে গঠিত হয়। এবার হচ্ছে গ্রন্থকার হচ্ছে কয়েকটা 100টা 200টা 300টা বইয়ের সমন্বয়ে গঠিত হয় একটা লাইব্রেরি, সেগুলো হচ্ছে সমষ্টিবাচক পদ। তাহলে বিশিষ্ট পদ দ্বারা মূলত নির্দিষ্ট বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন হচ্ছে কাজী নজরুল ইসলাম একজন বিশেষ ব্যক্তি। এবং হচ্ছে সাধারণ পদ দ্বারা হচ্ছে কোনো জাতি বা শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুকে বোঝায় থাকে। মানুষ একটা জাতি, মানুষ দ্বারা ওই শ্রেণীর, মানুষ শ্রেণীর যত ব্যক্তি আছে সবাইকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে সাধারণ পদ। আর সমষ্টিবাচক পদ মানে যেটা দ্বারা সবাইকে বুঝবে না, আংশিক বা কিছু সমন্বয়ে যেটা গঠিত হবে, সেটা হচ্ছে সমষ্টিবাচক পদ। এরপর আসি আমরা গুণ অনুসারে মূলত পদ দুই প্রকার, একটা হচ্ছে সদর্থক পদ আর একটা হচ্ছে নয়ার্থক পদ। তো সদর্থক পদ মূলত কি? সদর্থক পদ মানে যেখানে গুণের উপস্থিতি থাকবে, যেখানে কোন একটা গুণের উপস্থিতি থাকবে, সেটা হচ্ছে সদর্থক পদ। আর নয়ার্থক পদ মানে যেখানে গুণের অনুপস্থিতি থাকবে, হচ্ছে গুণ উপস্থিত থাকবে না, সেটা হচ্ছে নয়ার্থক পদ। আবার বলতেছি, সদর্থক পদ দ্বারা যেখানে গুণের কি থাকবে, উপস্থিতি থাকবে, সেটা হচ্ছে সদর্থক পদ। আর নয়ার্থক পদ মানে যেখানে গুণের অনুপস্থিতি থাকবে, সেটা হচ্ছে নয়ার্থক পদ। আমি যদি বলি যেমন কি হচ্ছে সততা, সততা এই সৎ গুণটা তার মধ্যে আছে, সেটা তাকে আমরা সৎ মানুষ বলি। আর যদি আমি যদি বলি অমানুষ,
অমানুষ, এখানে একটা গুণের অনুপস্থিতি আছে, অর্থাৎ তার ওই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব বোধ নাই। আমি যদি বলি অসৎ, অসৎ মানে এখানে একটা গুণের অনুপস্থিতি আছে, সেটা কি? তার মধ্যে সততা নাই। তাহলে সদর্থক পদ মানে হচ্ছে যেখানে গুণের উপস্থিতি থাকবে। এবং আমি যদি বলি সৎ মানুষ, সততা, যার তার মধ্যে সততা গুণটা আছে বিধায় তাকে আমি সৎ মানুষ বলতেছি। আর নয়ার্থক পদ মানে যেখানে গুণের অনুপস্থিতি থাকবে, গুণ উপস্থিত থাকবে না। যেমন আমি যদি বলি অমানুষ, তার মধ্যে মনুষ্যত্ব গুণটা অনুপস্থিত। অসৎ, তার মধ্যে সততা গুণটা অনুপস্থিত। এরপর হচ্ছে, এটা আমাদের লাগবে না অবশ্য অনুসারে, এরপর হচ্ছে নির্দেশিত বস্তু বা বিষয়ের প্রকৃতি অনুসারে পদকে মূলত 4 ভাগে ভাগ করছে। আমরা এখান থেকে দুইটা করবো, একটা হচ্ছে বস্তুবাচক পদ আর একটা হচ্ছে গুণবাচক পদ। বস্তুবাচক পদ মানে যেগুলোর দ্বারা বস্তুবাচক কোনো কিছুকে বোঝায়, জড় পদার্থকে বোঝায়। যেমন কি সেটা হতে পারে বই, তারপর হচ্ছে টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে সবগুলা বস্তুবাচক পদ, এগুলো হচ্ছে জড় পদার্থ। তো বস্তুবাচক কোনো কিছুকে বোঝালে সেটাকে আমরা বস্তুবাচক পদ বলবো। আর গুণবাচক পদ কি? যেগুলো তার গুণ বোঝায়। যেমন সেটা হতে পারে সততা, হতে পারে, এরপর হচ্ছে ন্যায়পরায়ণ হতে পারে, এগুলো সবগুলো হচ্ছে গুণবাচক পদ। অর্থাৎ বস্তুবাচক পদ মানে যেগুলো তার বস্তুবাচক কোনো কিছুকে বোঝায়, আর গুণবাচক পদ দ্বারা যেগুলো তার গুণ বোঝায় সাধারণত সেগুলোকে মূলত গুণবাচক পদ বলে। এরপরে মূলত আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে। আচ্ছা, এরপর আছে অর্থ সুনির্দিষ্ট অনুসারে পদকে মূলত 3 ভাগে ভাগ করছে। এখান থেকে আমরা করবো দুইটা, একটা হচ্ছে একাত্মক পদ আর একটা হচ্ছে অনকাত্মক পদ। একাত্মক পদ কি? যে পদের একটি মাত্র অর্থ আছে সেটাকে আমরা একাত্মক পদ বলবো। যেমন কি আমি যদি বলি মানুষ, মানুষ দ্বারা শুধু মানুষকে বোঝাই, মানুষ দ্বারা মানুষের অর্থ হচ্ছে একটা, মানুষ পদের অর্থ হচ্ছে একটা। আমি যদি বলি বই, বই দ্বারা শুধু বইকে বোঝাই, অন্য কিছুকে বোঝাই না, এগুলো হচ্ছে একাত্মক পদ। অর্থাৎ যেই পদের একটি মাত্র অর্থ আছে সেটাকে বলবো আমরা একাত্মক পদ। আর যেই পদের একাধিক অর্থ থাকবে সেটাকে আমরা বলবো অনেকাত্মক পদ। যেমন আমি যদি বলি গজ, গজ হচ্ছে অনেকাত্মক পদ। কেন? গজের দুটো অর্থ আছে, গজ দ্বারা হচ্ছে হাতি বোঝায়, আবার গজ দ্বারা পরিমাণও বোঝায়। তাহলে দেখো শব্দ কিন্তু একটা, সেটা হচ্ছে কি? গজ, কিন্তু এটার অর্থ হচ্ছে দুটা, গজ দ্বারা হাতিকে বোঝায়, আবার গজ দ্বারা পরিমাণকে বোঝায়। তাহলে একাত্মক পদ মানে যে পদের একটি মাত্র অর্থ আছে, যেমন কি মানুষের একটি মাত্র অর্থ, বইয়ের একটি মাত্র অর্থ। আর অনেকাত্মক পদ মানে যে পদের একাধিক অর্থ আছে, যেমন কি গজ দ্বারা হাতিকে বোঝায়, আবার গজ দ্বারা পরিমাণকে বোঝায়। তাহলে গজের অর্থ কয়টা? দুইটা, সেজন্য এটা হচ্ছে অনেকাত্মক পদ। এরপর আমরা আসি অর্থের প্রকাশযোগ্যতা অনুসারে পদ দুই প্রকার, একটা হচ্ছে নিরপেক্ষ পদ আর একটা হচ্ছে সাপেক্ষ পদ। নিরপেক্ষ পদ মানে যে পদটা অন্য আরেকটা পদের উপর নির্ভরশীল না, নিজে নিজে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে নিরপেক্ষ পদ। যেমন কি আমি যদি বলি, যেমন কি সেটা মানুষও হতে পারে, মানুষ পদটা নিজে নিজে গঠিত হতে পারে, সেটা হচ্ছে চেয়ারও হতে পারে, সেটা হচ্ছে টেবিলও হতে পারে। এগুলো এই পদগুলো অন্য কোনো পদের উপর নির্ভরশীল না, এগুলো নিজে নিজে গঠন হতে পারে। আর সাপেক্ষ পদ মানে কি? যখন একটা পদ আরেকটা পদের উপর নির্ভরশীল হবে। অর্থাৎ সাপেক্ষ মানে যেটা একটা পদ অন্য একটা পদের উপর নির্ভরশীল হবে। যেমন আমি যদি বলি পিতা মাতা, তাহলে পিতা মাতার উপর নির্ভরশীল, মাতা পিতার উপর নির্ভরশীল। এরপর যদি বলি শিক্ষক ছাত্র, তাহলে শিক্ষক ছাত্রের উপর নির্ভরশীল, ছাত্র শিক্ষকের উপর নির্ভরশীল। তাহলে নিরপেক্ষ পদ মানে যে পদগুলা কোনো পদের উপর নির্ভরশীল না। আর সাপেক্ষ পদ মানে একটা পদ যখন অন্য একটা পদের উপর নির্ভরশীল হবে। যেমন শিক্ষক কার উপর নির্ভরশীল? ছাত্র ছাড়া কখনো শিক্ষক হওয়া যায় না। আবার ছাত্র শিক্ষকের সাহায্য ছাড়া তার পড়ালেখা কন্টিনিউ করতে পারে না। শিক্ষক যেমন ছাত্রের উপর নির্ভরশীল, ছাত্র কার উপর নির্ভরশীল? শিক্ষকের উপর নির্ভরশীল। এরপর হচ্ছে এই যে পিতা যেমন মাতার উপর নির্ভরশীল, মাতা পিতার উপর নির্ভরশীল, সেখানে এটা হচ্ছে সাপেক্ষ পদ। তার নিরপেক্ষ পদ কোনো পদের উপর নির্ভরশীল না, আর সাপেক্ষ পদ একটা পদ অন্য একটা পদের উপর নির্ভরশীল। এরপর আমরা চলে যাই সম্বন্ধ অনুসারে, এটা আমাদের লাগবে না। এরপর হচ্ছে পরিমাণ অনুসারে পদ দুই ভাগ, একটা হচ্ছে জাত্যাত্মক পদ আর একটা হচ্ছে কি অজাত্যাত্মক পদ। তো জাত্যাত্মক পদ কাকে বলে? যে পদ দ্বারা দুটা গুণ বোঝাবে, একটা হচ্ছে সাধারণ গুণ আর একটা হচ্ছে আবশ্যিক গুণ। যদি কোনো পদ দ্বারা দুটা গুণ বোঝায়, একটা হচ্ছে সাধারণ গুণ আর একটা হচ্ছে আবশ্যিক গুণ। যেমন আমি যদি বলি মানুষ, মানুষ একটা জাত্যাত্মক পদ, কারণ মানুষ পদ দ্বারা দুটা গুণ বোঝায়, একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে
বুদ্ধিবৃত্তি, সেজন্য এটা হচ্ছে জাত্যাত্মক পদ। বুঝা গেছে? অর্থাৎ জাত্যাত্মক পদ এখানে দুই ধরনের গুণ বোঝাবে, একটা সাধারণ গুণ বোঝাবে আর একটা হচ্ছে আবশ্যকীয়। তাহলে মানুষ পদের সাধারণ গুণ কি? জীববৃত্তি, এগুলো তো আলোচনা করছি। আর মানুষ পদের আবশ্যকীয় গুণ কি? বুদ্ধিবৃত্তি। কেন সাধারণ গুণ? সাধারণ গুণ সবার মধ্যে থাকবে, যেমন আমরা যেমন জীব, অন্যান্য যে প্রাণীগুলো আছে এগুলো আছে, সেটা একটা সাধারণ পদ। আর বুদ্ধি, আমাদের বুদ্ধি আছে কিন্তু অন্যান্য প্রাণীদের বুদ্ধি নাই, সেজন্য এটা হচ্ছে আবশ্যকীয় পদ। তাহলে জাত্যাত্মক পদ মানে যে পদ দ্বারা দুইটা গুণ বোঝাবে, একটা হচ্ছে সাধারণ গুণ আর একটা হচ্ছে আবশ্যকীয় গুণ। আর অজাত্যাত্মক পদ মানে যে পদ দ্বারা হয়তো গুণ বুঝাবে না হয় পরিমাণ বুঝাবে, অর্থাৎ গুণ এবং পরিমাণ দুইটা বুঝাবে না, যে কোনো একটা। আমি যদি বলি সততা, তখন শুধু দেখো সততা যখন বলছি তখন শুধু মাত্র গুণ বুঝাচ্ছে, পরিমাণ বুঝাচ্ছে না। আমি যদি মনে করে বলি ঢাকা, ঢাকা বলে একটা শহরের নাম বুঝাচ্ছে, অন্য কিছু বুঝাচ্ছে, অর্থাৎ যেটা দ্বারা হয়তো গুণ বুঝাবে না হয় পরিমাণ বুঝাবে, যে কোনো একটা বুঝালে সেটাকে আমরা বলবো অজাত্যাত্মক পদ। এরপর নির্দিষ্ট পদ অনুসারে পদ দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট পদ, অনির্দিষ্ট পদ। এটা সিম্পল। নির্দিষ্ট পদ মানে যেটা দ্বারা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়, যেমন আমি যদি কাজী নজরুল ইসলাম, এটা একটা নির্দিষ্ট কবিকে বোঝাচ্ছে। আমি যদি বলি গীতাঞ্জলি কাব্য, এটা নির্দিষ্ট কাব্যকে বোঝাচ্ছে। যদি বলি গীতাঞ্জলি, তাহলে গীতাঞ্জলি কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা নির্দিষ্ট কাব্যকে বোঝাচ্ছে, সেজন্য এটা নির্দিষ্ট পদ। অর্থাৎ যেটা দ্বারা নির্দিষ্ট স্পেসিফিক কোনো কিছু বোঝাবে সেটা হচ্ছে নির্দিষ্ট পদ। আর অনির্দিষ্ট পদ হচ্ছে যেটা দ্বারা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে না, অনির্দিষ্ট কিছুকে বোঝাবে। যেমন আমি যদি বলি একটি বই, তাহলে একটি বই বলতে কোন বইকে বোঝাচ্ছে? বই তো অনেক আছে পৃথিবীতে, এখন কোন বইকে বোঝাচ্ছে? নির্দিষ্ট না। আর যখন আমি বলছি গীতাঞ্জলি কাব্য, তখন কাব্য যেগুলো আছে পৃথিবীতে শুধুমাত্র গীতাঞ্জলি কাব্যকে বোঝাচ্ছে। আর আমি যেগুলো একটি কাব্য, তখন কোন কাব্যকে বোঝাচ্ছে? এটা নির্দিষ্ট না। সেজন্য নির্দিষ্ট পদ মানে যেটা দ্বারা নির্দিষ্ট কোনো কিছু বোঝাবে, আর অনির্দিষ্ট পদ মানে যেটা দ্বারা অনির্দিষ্ট কোনো কিছু বোঝাবে। তো তোমরা আমাকে একটু বলো, আমাকে একটু বলো এখানে এই যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে পদের প্রকারভেদের মধ্যে একটু প্রশ্ন করতে পারবা। আর তোমরা কি যদি কোনো প্রবলেম থাকে বলো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারবো, অবশ্যই কমেন্ট বক্সে বলো কোন প্রকারভেদটা বুঝে নেই। আমি প্রথম থেকে আবার বলছি, পদ হচ্ছে মূলত অনেক প্রকার, গঠন অনুসারে পদ মূলত দুই প্রকার, একটা হচ্ছে সরল পদ আর একটা হচ্ছে যৌগিক পদ। সরল পদ মানে যেটা দ্বারা শুধুমাত্র একটা শব্দ দ্বারা গঠিত, সেটা হচ্ছে সরল পদ। আর যৌগিক পদ মানে যেগুলো হচ্ছে একাধিক শব্দ দ্বারা গঠিত হয়। এরপর হচ্ছে পরিমাণ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, একটা হচ্ছে বিশিষ্ট পদ, এরপর হচ্ছে চার প্রকার, বিশেষ পদ, সাধারণ পদ, সমষ্টি। বিশেষ মানে যেটা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাবে, বিশেষ কোনো ব্যক্তিকে বোঝাবে, সেটা হচ্ছে বিশিষ্ট পদ। আর সাধারণ পদ মানে যেটা কোনো জাতি বা শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সেটা হচ্ছে সাধারণ পদ। আর সমষ্টিবাচক মানে যেটা দ্বারা সবাইকে বোঝাবে না, আংশিক বোঝাবে, কিছু বোঝাবে, সেটা হচ্ছে সমষ্টিবাচক পদ। এরপর গুণ অনুসারে হচ্ছে মূলত দুই প্রকার, একটা সদর্থক পদ আর একটা হচ্ছে নৈর্থক পদ। সদর্থক পদ মানে কি? যেখানে কোনো গুণের উপস্থিতি থাকবে, সেটা হচ্ছে সদর্থক পদ। আর নৈর্থক পদ মানে যেখানে কোনো গুণের অনুপস্থিতি থাকবে, সেটা হচ্ছে নৈর্থক পদ। এরপর হচ্ছে নির্দেশিত বিষয়ের প্রকৃতি অনুসারে পদ মূলত চার প্রকার। তো সেখান থেকে এখানে আমাদের লাগবে মূলত দুই প্রকার, একটা হচ্ছে বস্তুবাচক পদ আর একটা হচ্ছে গুণবাচক পদ। বস্তুবাচক পদ মানে যে পদ দ্বারা বস্তুবাচক কোনো কিছুকে বোঝাবে, আর গুণবাচক পদ মানে যেটা দ্বারা গুণ বুঝাবে মূলত, সেটা হচ্ছে গুণবাচক পদ। এরপর আমাদের আছে মূলত অর্থ সুনির্দিষ্ট অনুসারে মূলত পদ দুই প্রকার, একটা হচ্ছে একাত্মক পদ আর একটা হচ্ছে অনেকাত্মক পদ। তিন প্রকার, সরি। একাত্মক পদ মানে যে পদে শুধুমাত্র একটা অর্থ থাকবে, সেটা হচ্ছে একাত্মক পদ। আর অনেকাত্মক পদ মানে যে পদের একাধিক অর্থ থাকবে। একাত্মক পদ মানে শুধুমাত্র যে পদের একটি মাত্র অর্থ থাকবে, আর অনেকাত্মক পদ মানে যে পদের একাধিক অর্থ থাকবে। এরপর হচ্ছে অর্থের প্রকাশযোগ্যতা অনুসারে পদ দুই প্রকার, একটা হচ্ছে নিরপেক্ষ পদ, একটা হচ্ছে সাপেক্ষ পদ। নিরপেক্ষ পদ মানে যে পদটা নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারবে, সেটা হচ্ছে নিরপেক্ষ পদ। আর সাপেক্ষ পদ মানে যখন একটা পদ অন্য আরেকটা পদের উপর নির্ভরশীল হবে, সেটা হচ্ছে সাপেক্ষ পদ। এবং সম্বন্ধ অনুসারে আমাদের লাগবে না। পরিমাণ এবং গুণ অনুসারে পদ হচ্ছে দুই প্রকার, একটা জাত্যাত্মক পদ, অজাত্যাত্মক পদ। জাত্যাত্মক পদ মানে যেটা তার দুইটা গুণ বুঝাবে, একটা সাধারণ গুণ, দুই নম্বর হচ্ছে আবশ্যকীয় গুণ। আর অজাত্যাত্মক মানে যে পদ দ্বারা হয়তো গুণ বুঝাবে না হয় পরিমাণ বুঝাবে, যে কোনো একটা, হয়তো গুণ বুঝাবে না হয় পরিমাণ বুঝাবে। এরপর নির্দিষ্ট অনুসারে পদ মূলত দুই প্রকার, একটা নির্দিষ্ট পদ আর একটা অনির্দিষ্ট পদ। নির্দিষ্ট পদ মানে যেটা স্পেসিফিক কোনো কিছুকে বোঝাবে, আর অনির্দিষ্ট পদ মানে যেটা নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে না, সেটা হচ্ছে অনির্দিষ্ট পদ। তো তোমার যদি কার কোনো কোয়েশ্চেন থাকে একটু বলো আমাকে, একটু দ্রুত বলো কমেন্ট বক্সে।
যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কারো এই পদের প্রকারভেদের মধ্যে কোনো কিছু যদি না বুঝে থাকো আমাকে একটু বলো, আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। একটু ক্লাসে রেসপন্স করার চেষ্টা করবা, একটু দ্রুত বলো কোনো কিছু না বুঝে থাকলে পদের প্রকারভেদের মধ্যে। তোমরা কি আমার সাথে আছো? তাহলে একটু বলো কোনো কিছু না বুঝে থাকলে পদের কোনো প্রকারভেদ। তাহলে আমরা চলে যাই এরপরের নেক্সট স্লাইডে। যুক্তি এটা পড়ছি আমরা, স্লাইডটা পড়ছি আগে আগের ক্লাসে পড়ছি, এটাও পড়ছি মূলত। দেখো যুক্তি বাক্যের গঠন দেখো, এখন আমরা চলে আসছি যুক্তি বাক্যের মধ্যে। যুক্তি বাক্যের গঠন, একটা যুক্তি বাক্য কিভাবে গঠিত হতে পারে। তো একটা যুক্তি বাক্যে মূলত তিনটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, এরপর হচ্ছে বিধেয়, এরপর হচ্ছে কি সংযোজক। মূলত তিনটা অংশ, একটা উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। এই তিনটা অংশের মাধ্যমে একটা যুক্তি বাক্য গঠিত হয়। অর্থাৎ এখানে থাকবে, প্রথমে থাকবে উদ্দেশ্য থাকবে, প্রথমে উদ্দেশ্য থাকবে প্লাস তারপর কি সংযোজক প্লাস এরপর হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য কি? তাহলে একটা যুক্তি বাক্য গঠিত কিসের মাধ্যমে? উদ্দেশ্য প্লাস সংযোজক প্লাস বিধেয়। এটা হচ্ছে একটা যুক্তি বাক্যের গঠন। তোমরা একটু লিখে রাখতে পারো। অর্থাৎ একটা যুক্তি বাক্যের গঠন হচ্ছে প্রথম উদ্দেশ্য থাকবে, মাঝখানে সংযোজক থাকবে, এরপর বিধেয় থাকবে। এরপর আমরা চলে যাই আমাদের উদ্দেশ্য কাকে বলে, বিধেয় কাকে বলে, সংযোজক কাকে বলে, এই বিষয়ে আমরা চলে যাই একটু। দেখো উদ্দেশ্য মানে এক কথায় দেখো যার সম্পর্কে একটি বাক্যে যার সম্পর্কে বলে সেটা মূলত উদ্দেশ্য। অর্থাৎ আমি একটি বাক্য যখন লিখবো আমি কার সম্পর্কে বলতেছি। যেমন আমি যদি বলি সাহিত্য হয় সুন্দরের আরাধনা, তাহলে আমি এখানে কার সম্পর্কে বলতেছি? সাহিত্য সম্পর্কে। আমি যদি বলি রহিম হয় সব, তাহলে আমি কার সম্পর্কে বলতেছি? এখানে রহিম সম্পর্কে। রহিম হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ একটি বাক্যে যার সম্পর্কে বলবো সে হচ্ছে উদ্দেশ্য। আর বিধেয় কি? উদ্দেশ্য সম্পর্কে যা বলবো। তাহলে আমি রহিম সম্পর্কে কি বলতেছি? রহিম হচ্ছে কি শব্দ, রহিম হচ্ছে কি বিধেয়। অর্থাৎ একটি বাক্যে যার সম্পর্কে বলে সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলি, উদ্দেশ্য না বলি রহিম সম্পর্কে আমরা কি বলতেছি? রহিম শব্দ, এই শব্দটা হচ্ছে বিধেয়। আর উদ্দেশ্য এবং বিধেয় এই দুটার মধ্যে যে সংযোগ স্থাপন করবে সেটার নাম হচ্ছে সংযোজক। অর্থাৎ উদ্দেশ্য পদ প্লাস বিধেয় পদ এই দুটার মধ্যে যে সংযোগ স্থাপন করবে সেটা হচ্ছে বিধেয়, সরি সংযোজক। তাহলে উদ্দেশ্য পদ মানে একটি বাক্যে যার সম্পর্কে বলি সেটা উদ্দেশ্য পদ, আর উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলি সেটা হচ্ছে কি পদ? বিধেয় পদ। আর উদ্দেশ্য এবং বিধেয় এই দুটা পদের মধ্যে যে পদটা সংযোগ স্থাপন করে সেটা হচ্ছে কি পদ? সংযোজক পদ। বুঝা গেছে? একটা যুক্তি বাক্যের গঠন হচ্ছে প্রথম উদ্দেশ্য থাকবে, এরপর সংযোজক থাকবে, এরপর কি থাকবে? বিধেয় থাকবে। যেমন রহিম হচ্ছে উদ্দেশ্য পদ, হয় হচ্ছে সংযোজক, সৎ হচ্ছে বিধেয়। অর্থাৎ প্রথম উদ্দেশ্য থাকবে, মাঝখানে সংযোজক থাকবে, এর শেষে একদম কি থাকবে? বিধেয় থাকবে। তো তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে একটা যুক্তি বাক্য লিখে দাও, কমেন্ট বক্সে, যেখানে প্রথম উদ্দেশ্য থাকবে, এরপর হচ্ছে সংযোজক থাকবে, এরপর হচ্ছে কি থাকবে? বিধেয় থাকবে। একটু দ্রুত বলো। আমাকে একটু কমেন্ট বক্সে একটা যুক্তি বাক্য লিখে দাও, যেখানে প্রথম উদ্দেশ্য থাকবে, মাঝখানে সংযোজক থাকবে, এরপর কি থাকবে? বিধেয় থাকবে। একটু দ্রুত লিখে দাও। একটু দ্রুত লিখো সবাই। আচ্ছা, ফেরদৌস তানিয়া লিখছে মানুষ হয় মননশীল। ভেরি গুড। এরপর লিখছে জান্নাতুল
জান্নাতুল লিখছে মানুষ মননশীল, ভেরি গুড। তারপরে এমএসটি তানহা লিখছে মানুষ মননশীল, ভেরি গুড। এরপর কাকন্দে লিখছে সকল দার্শনিক হয় জ্ঞানী, ভেরি গুড। এইচ এম রাজু লিখছে রফিক হয় মননশীল, ভেরি গুড। যারা আনসার করছো সবার উত্তর সঠিক হয়েছে, সবাইকে ধন্যবাদ। তাহলে একটি বাক্য গঠিত হবে, যুক্তি বাক্য গঠিত হবে, প্রথম উদ্দেশ্য থাকবে, এরপর সংযোজক থাকবে, এরপর দ্বিতীয় থাকবে। এরপর আমরা চলে যাই আমাদের মূল টপিকে। আমরা যুক্তি বাক্যের গঠন করছি, যুক্তি বাক্যের শ্রেণী, এটা লাগবে না। আচ্ছা, আচ্ছা দেখো, যুক্তি বাক্যের শ্রেণীর ক্ষেত্রে আমরা একটা সব পর্ব না, আমরা জাস্ট পর্ব শুধু নিচের যে 4 প্রকার আছে এগুলো। প্রথমে আমরা এই গুণ অনুসারে পর্ব, এই গুণ অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী পর্ব, এরপর পরিমাণ অনুসারে পর্ব, এরপর হচ্ছে গুণ এবং পরিমাণ অনুসারে। অর্থাৎ এখানে আমরা পড়বো 2 নাম্বার, 3 নাম্বার, এরপর হচ্ছে কয় নাম্বার, 7 নাম্বার। তো প্রথম আসি, একটা হচ্ছে সদর্থ যুক্তি বাক্য, অর্থাৎ গুণ অনুসারে যুক্তি বাক্য মূলত 2 প্রকার। একটা হচ্ছে সদর্থ যুক্তি বাক্য, আর একটা হচ্ছে কি নৈয়াত্ত যুক্তি বাক্য। তাহলে দেখো, সদর্থ যুক্তি আমরা একদম সিম্পল। সদর্থ যুক্তি আমরা কি বলছি, হয় থাকলে, অর্থাৎ কোনো বাক্যে যদি হয় থাকে সেটা হচ্ছে সদর্থ যুক্তি বাক্য, আর কোন যুক্তি বাক্য হচ্ছে নয় থাকলে সেটা হচ্ছে নৈয়াত্ত যুক্তি বাক্য। অর্থাৎ যদি যুক্তি বাক্যের মধ্যে সংযোজকের স্থানে যেখানে সংযোজক থাকবে সেখানে যদি হয় থাকে সেটা হচ্ছে সদর্থ যুক্তি বাক্য, আর যদি নয় থাকে সেটা হচ্ছে নৈয়াত্ত। একটা সিম্পল, হয় থাকলে সদর্থক, নয় থাকলে নৈয়াত্তক, লিখে রাখতে পারো। হয় থাকলে সদর্থক, নয় থাকলে নৈয়াত্তক। অর্থাৎ যদি হয়, হয় থাকলে সদর্থক, আর নয় থাকলে নৈয়াত্তক। তোমরা এটা নোট রাখতে পারো, হয় থাকলে হচ্ছে সদর্থক, নয় থাকলে নৈয়াত্তক। অর্থাৎ যুক্তি বাক্য চেনার উপায় হচ্ছে হয় থাকলে সদর্থক হবে, নয় থাকলে কি হবে, নৈয়াত্তক হবে। যেমন আমি যদি বলি কিছু ফুল হয় সাদা, কিছু ফুল হয় সাদা যদি বলি, আচ্ছা কিছু ফুল হয় সাদা। তাহলে দেখো এই যেখানে হয় আছে, কিছু ফুল হয় সাদা, এখানে মূলত কি আছে, হয় আছে, সেজন্য এটা হচ্ছে সদর্থ যুক্তি বাক্য। আর যদি বলি কিছু ছাত্র নয় মেধাবী, এটা হচ্ছে নয়, কারণ এখানে নয় আছে। তাহলে সদর্থ যুক্তি বাক্য চেনার উপায় কি, হয় থাকবে, আর নৈয়াত্ত যুক্তি বাক্য চেনার উপায় কি, নয় থাকবে। এটা তো জেনারেল বিষয়, অর্থাৎ হয় থাকলে সদর্থক আর নয় থাকলে নৈয়াত্তক। কিন্তু বইয়ের ভাষায় কাকে বলে, দেখো বইয়ের ভাষা বলে যে যখন বিধেয় পদ যখন উদ্দেশ্য পদের ব্যক্তত্বকে স্বীকার করবে, অর্থাৎ বিধেয় পদ হচ্ছে কি সাদা, সাদা ফুলকে কি করছে, স্বীকার করছে। অর্থাৎ বিধেয় পদ যখন উদ্দেশ্য পদকে কি করবে, স্বীকার করবে, তখন সেটা হচ্ছে সদর্থ যুক্তি বাক্য। আর বিধেয় পদ যখন উদ্দেশ্য পদকে অস্বীকার করবে, দেখো সাদা কিছু ফুলকে কিন্তু স্বীকার করছে, সেটা একটা সদর্থ যুক্তি বাক্য। আর মেধাবী কিছু ছাত্রকে অস্বীকার করছে, এটা নয়। মেধাবী বলছে কিছু ছাত্র মেধাবী নয়, সেটা অস্বীকার করছে। অর্থাৎ বিধেয় পদ যদি উদ্দেশ্য পদকে স্বীকার করে সেটা হচ্ছে সদর্থ যুক্তি বাক্য, আর বিধেয় পদ যদি উদ্দেশ্য পদকে অস্বীকার করে সেটা হচ্ছে নৈয়াত্ত যুক্তি বাক্য। কথায় হয় থাকলে সদর্থক, নয় থাকলে নৈয়াত্তক। বুঝা গেছে? এরপর তোমরা এখানে আমাকে লিখে দাও, একটা সদর্থ যুক্তি বাক্য লেখো আর একটা নৈয়াত্ত যুক্তি বাক্য লেখো। কমেন্ট বক্সে লিখো দ্রুত। অর্থাৎ সদর্থ যুক্তি বাক্য কোনটা লিখে দেখবে, এটা সদর্থ যুক্তি বাক্য 1 নম্বর সদর্থ যুক্তি বাক্য, 2 নম্বর হচ্ছে নৈয়াত্ত যুক্তি বাক্য। একটু আমাকে দ্রুত লিখে দাও। দ্রুত লিখে দাও একটা সদর্থ যুক্তি বাক্য, একটা নৈয়াত্ত যুক্তি বাক্য। কমেন্ট বক্সে একটু দ্রুত লিখে দাও। সবাই একটু দ্রুত রেসপন্স করো।
দ্রুত রেসপন্স করো। একটা সদত্ত যুক্তি বাক্য লিখবা। আচ্ছা, এমএসটি তাহা লিখছে কিছু মানুষ হয় পরিশ্রমী, কিছু মানুষ নয় সুখী। নয়ের ক্ষেত্রে দন্ত অন্তস্থ হবে, এরকম লিখতে হবে, কিছু মানুষ নয় লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এমএসটি তাহাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপর বাকি একটু রেসপন্স করো দ্রুত। একটু দ্রুত রেসপন্স করি সবাই। একটা সত্য যুক্তি বাক্য লেখো। সকল মানুষ নয় খারাপ। এটা কোন ধরনের যুক্তি বাক্য লিখে রাখতে হবে পাশে। নাকি সত্য ফেরদৌস্তানিয়া একটু লিখে দাও। এটা সত্য যুক্তি বাক্য নাকি নয়তো যুক্তি বাক্য একটু লিখে দাও। আচ্ছা, এইচএম নাজিম লিখছে কিছু জীব হয় মানুষ, ভেরি গুড, এটা সত্য যুক্তি বাক্য। আর কিছু মানুষ নয় সুখী, এটা নয়তো যুক্তি বাক্য, ভেরি গুড। ঠিক আছে, তাহলে সত্য মানে সত্য আমরা কিভাবে চিনবো? যদি হয় থাকে, অর্থাৎ এক কথা হয় থাকলে সেটা সত্য যুক্তি বাক্য, আর নয় থাকলে সেটা হচ্ছে কি যুক্তি বাক্য, নয়তো যুক্তি বাক্য। একটু সবাই একটু ওয়েট করো, আমাদের টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছে। ডিস্টার্ব হচ্ছে। এটা কি আগে আসছিল? হ্যাঁ, আগে আসছিল না দেখেন তো কত নম্বর পেজ। ওকে, আমাদের একটু ডিস্টার্ব দিচ্ছে টেকনিক্যাল। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? আচ্ছা, আমরা ছিলাম মূলত এখানে। তাহলে আমরা কোনটা সদর্থক পদ কোনটা নয়র্থক পদ সেটা আমরা জেনেছি। এখন আমরা মূলত জানবো হচ্ছে কোনটা সার্বিক আর কোনটা বিশেষ, অর্থাৎ কোন যুক্তি বাক্য সার্বিক যুক্তি বাক্য একটু জুম করে হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। ওটা থেকে ওটাতে নাকি? হ্যাঁ, এটা দিয়ে জুম হবে, তারপর লিখেন। আচ্ছা, ঠিক আছে, একটু জুম লাগবে না? হ্যাঁ, মোটামুটি আছে। আর একটু ঠিক আছে। তাহলে কোন যুক্তি বাক্যটা সার্বিক আর কোন যুক্তি বাক্যটা বিশেষ সেটা এখন আমরা জানবো। কোন যুক্তি বাক্যটা সার্বিক আর কোন যুক্তি বাক্যটা বিশেষ। দেখো, সার্বিক মানে হচ্ছে যেটা দ্বারা সবাইকে বোঝাবে, যেটা দ্বারা সবাইকে বোঝাবে। আর বিশেষ মানে যেটা দ্বারা আংশিক বোঝাবে। সার্বিক মানে যেটা দ্বারা সবাইকে বোঝাবে, আর অর্থাৎ পরিমাণসহ মূলত যুক্তি বাক্য দুই প্রকার। সার্বিক যুক্তি বাক্য যেটা দ্বারা সবাইকে বোঝাবে, আর আংশিক বিশেষ যুক্তি বাক্য মানে যেটা দ্বারা আংশিক বোঝাবে। সার্বিক যুক্তি বাক্য শ্রেণীর আরেকটা হচ্ছে যেখানে সকল থাকবে অথবা কোনো থাকবে, যেখানে সকল বা কি থাকবে, কোনো থাকবে। আর বিশেষ যুক্তি বাক্য শ্রেণীর একমাত্র রূপে হচ্ছে সেখানে কি থাকবে, কিছু থাকবে। অর্থাৎ সার্বিক যুক্তি বাক্য মানে যেটা দ্বারা সবাইকে বোঝাবে, অথবা যেখানে বাক্যে সকল থাকবে, অথবা অর্থাৎ তুমি যদি যুক্তি বাক্যের মধ্যে সকল বা কোনো দেখো তাহলে মনে করবে সেটা সার্বিক যুক্তি বাক্য। আর বিশেষ যুক্তি বাক্য মানে যেখানে আংশিক থাকবে, অর্থাৎ যুক্তি বাক্যে যদি কিছু দেখো তাহলে সেটা মনে করবে হচ্ছে
বিশেষ যুক্তি বাক্য। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি, যদি বলি সকল ছাত্র হয় সৎ, এটা একটা উদাহরণ। আর যদি বলি কিছু ছাত্র নয় মেধাবী, এটা লিখলাম। ঠিক আছে, দেখো তাহলে আমাকে যদি বলে এখানে কোন যুক্তি বাক্যটা সার্বিক আর কোন যুক্তি বাক্যটা বিশেষ। দেখো এখানে সকল আছে, মানে প্রথম যুক্তি বাক্য যেটা সেটা হচ্ছে সার্বিক যুক্তি বাক্য। কেন? কারণ এখানে বিধেয় পদ, এই যে সৎ উদ্দেশ্য পদের সমগ্র ব্যর্থত্বকে কি করছে? স্বীকার করছে। মানে সৎ বলতেছে সকল ছাত্র হচ্ছে সৎ, সমগ্র ব্যর্থত্ব স্বীকার কিংবা অস্বীকার। অর্থাৎ বিধেয় পদ যদি উদ্দেশ্য পদের সমগ্র ব্যর্থত্ব স্বীকার বা অস্বীকার করে, অর্থাৎ এখানে স্বীকারও করতে পারে অস্বীকার করতে পারে, কিন্তু সেটা কেন ওয়ান অফ কন্ডিশন হচ্ছে সেটা সমগ্র ব্যর্থত্ব হতে হবে। অর্থাৎ সার্বিক যুক্তি বাক্যের মধ্যে ওয়ান অফ কন্ডিশন হচ্ছে সবাইকে স্বীকার করতে হবে, আবার যদি অস্বীকার করতে হয় সেটাকে সবাইকে অস্বীকার করতে হবে। আমি যদি বলি কোনো মানুষ নয় মরণশীল, কোনো মানুষ নয় অমর, আমি সকল মানুষ যে মরণশীল সেটা আমি কি করলাম? অমর, সেটা আমি অস্বীকার করলাম। আমি যদি কোনো ছাত্র নয় মেধাবী, কোনো ছাত্র যে মেধাবী নয় সেটা আমি অস্বীকার করলাম। অর্থাৎ তুমি যদি স্বীকার করো সবাইকে স্বীকার করতে হবে, আর তুমি যদি অস্বীকার করো তাহলে সবাইকে অস্বীকার করতে হবে। যদি সবাইকে স্বীকার করে অথবা অস্বীকার করে সেটা হচ্ছে সার্বিক যুক্তি বাক্য। আর বিশেষ যুক্তি বাক্য কি? যখন তুমি আংশিক কোনো কিছুকে কি করবা? স্বীকার কিংবা অস্বীকার করবা। দেখো কিছু ছাত্র নয় মেধাবী, তাহলে এখানে কিছু ছাত্র আংশিক, সকল ছাত্র এখানে হচ্ছে সকল ছাত্র দ্বারা সব ছাত্রকে বোঝাচ্ছে, কিন্তু কিছু ছাত্র দ্বারা সবাইকে বোঝাচ্ছে না, কয়েকজনকে বোঝাচ্ছে। যে সেটা এখানে মেধাবী কিছু ছাত্রকে কি করছে? অস্বীকার করছে। অর্থাৎ বিধেয় পদ যদি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তাত্ব স্বীকার কিংবা অস্বীকার করে সেটা হবে বিশেষ যুক্তি বাক্য। আর বিধেয় পদ যদি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তাত্ব স্বীকার বা কি করে? অস্বীকার করে সেটা হচ্ছে সার্বিক যুক্তি বাক্য। তাহলে সার্বিক দ্বারা সবাইকে বোঝাবে, সেটা স্বীকারও করতে পারে, বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তাত্ব স্বীকারও করতে পারে অস্বীকারও করতে পারে। আর বিশেষ যুক্তি বাক্য দ্বারা আংশিক বোঝাবে, এখানে বিধেয় পদ উদ্দেশ্য পদে আংশিক ব্যক্তাত্ব স্বীকারও করতে পারে অস্বীকারও করতে পারে। তো তোমরা এখন আমাকে কমেন্ট বক্সে একটা বিশেষ যুক্তি বাক্য লিখবা, একটা সার্বিক যুক্তি বাক্য লিখবা। এক নম্বর হচ্ছে এভাবে লিখবা 1 2, 1 হচ্ছে সার্বিক যুক্তি বাক্য, 2 হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। একটু দ্রুত লিখো, কমেন্ট বক্সে একটু দ্রুত লিখো। একটা সার্বিক যুক্তি বাক্য আর একটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। দুইটা উদাহরণ দেখো, একটা সার্বিক যুক্তি বাক্যের উদাহরণ লিখবা আর একটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্যের উদাহরণ লিখবা। HM রাজি লিখছে যে সকল মানুষের বিপদ, ভেরি গুড, কিছু গোলাপ ফয়লা, ভেরি গুড। HM রাজি, তোমাকে ধন্যবাদ। এরপর বাকি একটু লিখো দ্রুত। একটু রেসপন্স করো ক্লাসে। সেটা আমার লিখছে সকল শিক্ষক হয় শিক্ষিত, এরপর বিশেষ কিছু মানুষ হয় অসৎ। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে সার্বিক বাণী যেটা দ্বারা সবাইকে বোঝাবে, আর বিশেষ বাণী যেটা দ্বারা সবাইকে বোঝাবে না, আংশিক কোনো কিছুকে বোঝাবে, এটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। এরপর যেটা আমরা পড়ব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে সার্বিক শর্ত যুক্তি বাক্য, আর একটা হচ্ছে গুণ এবং পরিমাণ অনুসারে মূলত যুক্তি বাক্য 2 প্রকার। একটা হচ্ছে সার্বিক, একটা হচ্ছে গুণ এবং পরিমাণ যুক্তি বাক্য 4 প্রকার। একটা হচ্ছে সার্বিক শর্ত যুক্তি বাক্য, সার্বিক ন্যায়াত্মক, বিশেষ শর্তক, বিশেষ ন্যায়াত্মক। মূলত এই 4 প্রকার। মানে পরীক্ষা মূলত কোশ্চেন আছে 4 প্রকার থেকে, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে পরীক্ষায়। অর্থাৎ এই 4 প্রকার থেকে তোমার মাস্ট বি, অর্থাৎ এই 4 প্রকার তোমার থেকে ভালো করে পড়তে হবে। এখান থেকে একটা কোশ্চেন প্রতি বছর কিন্তু আসে। এই সার্বিক শর্ত যুক্তি বাক্য, সার্বিক ন্যায়াত্মক যুক্তি বাক্য, বিশেষ শর্ত যুক্তি বাক্য,
বিশেষ নয়তো যুক্তি বাক্য। তাহলে দেখো প্রথম আমরা আসি সার্বিক সদত্ব যুক্তি বাক্য। দেখো সার্বিক সদত্ব যুক্তি বাক্য আমরা লিখতেছি সার্বিক সদত্ব যুক্তি বাক্য। দেখো সার্বিক এর হচ্ছে কি সদত্তক, একদম সিম্পল। সার্বিক দ্বারা সবাইকে বোঝাবে, আর সদত্তক মানে যেখানে কি থাকবে হাফ থাকবে, হয় থাকবে। অর্থাৎ সার্বিক যুক্তি বাক্য শ্রেণীর হচ্ছে যেখানে সবাইকে বোঝাবে প্লাস কি থাকবে হয় থাকবে। অর্থাৎ সার্বিক যুক্তি বাক্য শ্রেণীর উপায় হচ্ছে যেখানে সবাইকে বোঝাবে এবং কি থাকবে হয় থাকবে। যদি আমি বলি, দেখো আমি যদি বলি সকল মানুষ হয় দার্শনিক, আমি যদি বলি সকল মানুষ হয় দার্শনিক, দেখো তাহলে এখানে দেখো সকল সবাইকে বোঝাচ্ছে প্লাস কি আছে হয় আছে। অর্থাৎ এখানে বই পাশে যদি বলি বিধেয় পদ যখন উদ্দেশ্য পদে সমগ্র ব্যক্তিত্ব কি করবে স্বীকার করবে। অর্থাৎ বিধেয় পদ কি দার্শনিক, এই দার্শনিক সকল মানুষকে কি করছে স্বীকার করছে। অর্থাৎ বিধেয় পদ যদি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তিত্ব কি করে স্বীকার করে, সেটা হচ্ছে সার্বিক সদত্ব যুক্তি বাক্য। এটা চেনার উপায় কি, যেটা দ্বারা সবাইকে বোঝাবে প্লাস কি থাকবে হয় থাকবে। আর সার্বিক সদত্ব বাক্যকে কি বলা হয় যুক্তি বাক্য। কি যুক্তি বাক্য বলে অর্থাৎ সার্বিক সদত্ব যুক্তি বাক্যের প্রতীক হচ্ছে কি অর্থাৎ আমরা এরপরে যে ক্লাসগুলো আছে সেখানে আমরা অনেক সময় সার্বিক সদত্ব যুক্তি বাক্যের পরিবর্তে কি ইউজ করি মানে হচ্ছে কি যুক্তি বাক্য, সার্বিক সদত্ব যুক্তি বাক্য। আর এটা চেনার উপায় কি, যেটা দ্বারা সবাইকে বোঝাবে, আর দেখো সার্বিক মানে সবাইকে বোঝাবে আর সদত্তক মানে কি থাকবে হয় থাকবে। অর্থাৎ বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তিত্ব কি করবে স্বীকার করবে। সকল মানুষের দার্শনিক, এই যে দার্শনিক সকল মানুষকে কি করছে স্বীকার করছে, সেজন্য এটা হচ্ছে কি সার্বিক সদত্ব যুক্তি বাক্য। আর সার্বিক নয়তো যুক্তি বাক্য মানে কি, যেটা দ্বারা সবাইকে বোঝাবে কিন্তু কি থাকবে নয় থাকবে। অর্থাৎ যেটা দ্বারা সবাইকে বোঝাবে কিন্তু প্লাস কি থাকবে নয় থাকবে। এটার প্রতীক কি, এটাকে বলা হয় ই যুক্তি বাক্য, এটাকে বলা হয় ই যুক্তি বাক্য। অর্থাৎ যেটা দ্বারা সবাইকে বোঝাবে কি থাকবে নয় থাকবে। আমি যদি বলি কোন ছাত্র নয় অসৎ, দেখো কোন ছাত্র মানে সকল ছাত্র। আমি যদি বলি কোন শিক্ষার্থী ক্লাসে আসে নাই মানে সকল শিক্ষার্থী আসে নাই, কোন যে কথা সকলে কি কথা। তো কোন ছাত্র নয় অসৎ মানে এই অসৎ কোন ছাত্র মানে সকল ছাত্রকে কি করছে অস্বীকার করছে। অর্থাৎ বিধেয় পদ যদি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তিত্বকে কি করে অস্বীকার করে। দেখো সার্বিক সদত্ব যুক্তি বাক্যে বিধেয় পদ দার্শনিক সকল মানুষ সমগ্র ব্যক্তিত্বকে কি করলো স্বীকার করলো, কিন্তু এখানে বিধেয় পদ অসৎটা কোন ছাত্র সকল ব্যক্তিত্বকে কি করছে সমগ্র ব্যক্তিত্বকে অস্বীকার করছে। যদি বিধেয় পদ সমগ্র ব্যক্তিত্বকে স্বীকার করে সেটা হচ্ছে সার্বিক সদত্ব যুক্তি বাক্য। আর বিধেয় পদ যদি সমগ্র উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তিত্বকে কি করে অস্বীকার করে সেটা হচ্ছে সার্বিক নয়তো যুক্তি বাক্য। এটা কিভাবে চিনবো, যেটা দ্বারা সবাইকে বোঝাবে এবং কি থাকবে নয় থাকবে, যেটা দ্বারা সবাইকে বোঝাবে নয় থাকবে সেটা হচ্ছে সার্বিক নয়তো যুক্তি বাক্য। যেমন কি কোন ছাত্র নয় অসৎ, কোন ছাত্র মানে সকল ছাত্রকে বোঝাচ্ছে, এখানে কি আছে নয় আছে, সেটা হচ্ছে সার্বিক নয়তো যুক্তি বাক্য, যেটার প্রতীক হচ্ছে কি ই, এটাকে সংক্ষেপে বলা হয় ই যুক্তি বাক্য। তাহলে সার্বিক সদত্তক মানে যেটা দ্বারা সবাইকে বোঝাবে হয় থাকবে সেটা সার্বিক সদত্ব যুক্তি বাক্য, আর যেটা দ্বারা সবাইকে বোঝাবে নয় থাকবে সেটা হচ্ছে সার্বিক নয়তো যুক্তি বাক্য। এরপর আসি আমরা বিশেষ সদত্ব যুক্তি বাক্য। দেখো বিশেষ মানে যেটা আংশিক বোঝাবে, বিশেষ মানে হচ্ছে আংশিক। বিশেষ মানুষ বলি আমরা, তো বিশেষ মানুষ কি সবাই হয় না, কয়েকজন হয় যে। সদত্তক মানে হয় থাকবে, অর্থাৎ যেটা দ্বারা আংশিক কোন কিছুকে বোঝাবে প্লাস কি থাকবে হয় থাকবে, এটাকে বলা হয় আই যুক্তি বাক্য। আই অর্থাৎ যেটা দ্বারা আংশিক বোঝাবে কিন্তু কি থাকবে হয় থাকবে। অর্থাৎ বিশেষ মানে আংশিক আর সদত্তক মানে কি হয়, যেটা দ্বারা আংশিক বোঝাবে হয় থাকবে সেটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। আমি যদি বলি কিছু মানুষ হয় পরিশ্রমী, কিছু মানুষ হয় কি পরিশ্রমী। দেখো তাহলে দেখো কিছু মানুষ হয় পরিশ্রমী, কিছু মানুষ মানে সকল, কিছু মানুষ মানে কয়েকজন মানুষকে বোঝাচ্ছে, পৃথিবীর সব মানুষকে বোঝাচ্ছে না। সকল মানুষ যখন বলছে তখন পৃথিবীর সব মানুষকে বোঝাচ্ছে। তাহলে কিছু মানুষ মানে এখানে আংশিক বোঝাচ্ছে এবং কি আছে হয় আছে। অর্থাৎ বিধেয় পদ যদি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তিত্বকে স্বীকার করে, বিধেয় পদ যদি উদ্দেশ্য পদের এই পরিশ্রমীটা
উদ্দেশ্য পদ কিছু মানুষকে স্বীকার করছে যে, অর্থাৎ বিধেয় পদ যদি উদ্দেশ্য পদের আংশিক ব্যাক্তাত্ব স্বীকার করে, এটা হচ্ছে বিশেষ শর্ত যুক্তি বাক্য। এটা কিভাবে শিখব? যেটা দ্বারা আংশিক বোঝাবে এবং কি থাকবে, হয় থাকবে। যদি কোনো কিছু দ্বারা আংশিক বোঝায় এবং হয় থাকে, সেটা হচ্ছে বিশেষ শর্ত যুক্তি বাক্য। এক কথায় বিধেয় পদ যদি উদ্দেশ্য পদের আংশিক ব্যাক্তাত্ব কি করে, স্বীকার করে, সেটাকে আমরা বলবো বিশেষ শর্ত যুক্তি বাক্য। এটার প্রতীক হচ্ছে কি আই। আর বিশেষ শর্ত কি, এটা বিপরীত। বিশেষ মানে হচ্ছে আংশিক বুঝাবে, বিশেষ মানে কি বুঝাবে, আংশিক বুঝাবে, প্লাস কি থাকবে, নয় থাকবে। এটা চিনানো বাকি, এটাকে বলা হয় অযুক্তি বাক্য। এটাকে বলা হয় অযুক্তি বাক্য। অর্থাৎ যেটা তারা আংশিক বুঝাবে এবং কি থাকবে, নয় থাকবে। যেমন আমি যদি উদাহরণ দেখি, কিছু ফুল নয় লাল, কিছু ফুল নয় লাল। তাহলে দেখো এতে কিছু তারা আংশিক বুঝাচ্ছে এবং কি আছে, নয় আছে। অর্থাৎ বিধেয় পদ যদি উদ্দেশ্য পদের আংশিক ব্যাক্তাত্ব অস্বীকার করে, সেটা হচ্ছে বিশেষ নয়ত্ব। দেখো বিশেষ শর্ত যুক্তি বাক্য এবং বিশেষ নয়ত্ব যুক্তি বাক্য, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় দেখো। বিশেষ শর্ত যুক্তি বাক্য বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যাক্তাত্ব স্বীকার করছে, আর এখানে বিধেয় পদ লাল কিছু ফুল আংশিক ব্যাক্তাত্ব কি করছে, অস্বীকার করছে। যদি বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যাক্তাত্ব অস্বীকার করে, সেটার ক্ষেত্রে সেটা হবে বিশেষ নয়ত্ব যুক্তি বাক্য। আর বিধেয় পদ যদি উদ্দেশ্য পদে আংশিক ব্যাক্তাত্ব স্বীকার করে, সেটা হচ্ছে কি যুক্তি বাক্য, বিশেষ শর্ত যুক্তি বাক্য। তাহলে এগুলোর প্রতীক হচ্ছে এ, ই, আই, ও, এতটুকু। তাহলে আমরা আবার রিভিউ করতেছি। দেখো, তাহলে সার্বিক শর্ত যুক্তি বাক্য বলা হয় এ যুক্তি বাক্য, এটাকে বলা হয় ই, এটাকে বলা হয় আই, এটাকে বলা হয় ও। অর্থাৎ সার্বিক শর্ত যুক্তি বাক্যের প্রতীক হচ্ছে এ, সার্বিক নয়ত্ব যুক্তি বাক্যের প্রতীক হচ্ছে ই, বিশেষ শর্ত যুক্তি বাক্যের প্রতীক হচ্ছে আই, আর বিশেষ নয়ত্ব যুক্তি বাক্যের প্রতীক হচ্ছে ও। আর সার্বিক বাণী সবাইকে বোঝাবে, হয় থাকবে। সার্বিক নয়ত্বক বাণী, সার্বিক সমার্থক বাণী সবাইকে বোঝাবে, হয় থাকবে। অর্থাৎ বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যাক্তাত্ব স্বীকার করবে। আর সার্বিক নয়ত্বক বাণী সবাইকে বোঝাবে, নয় থাকবে। অর্থাৎ বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যাক্তাত্ব অস্বীকার করবে। আর বিশেষ সমার্থক বাণী যেখানে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যাক্তাত্ব স্বীকার করবে, অর্থাৎ আংশিক বোঝাবে এবং কি থাকবে, সদর্থক থাকবে। আর বিশেষ নয়ত্বক বাণী যেখানে আংশিক বোঝাবে এবং কি থাকবে, নয় থাকবে। অর্থাৎ বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যাক্তাত্ব কি করবে, অস্বীকার করবে। তাহলে তোমরা আমাকে এখন চারটা বাক্য লিখো, যে 1 2 3 4, এই চার দিয়ে চারটা বাক্য লিখো। সার্বিক সহায়ক, সার্বিক নয়ত্বক, বিশেষ সহায়ক, বিশেষ নয়ত্বক। এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চন মাস্ট বি আসবে পরীক্ষা, কিন্তু একটা কোয়েশ্চন মাস্ট বি, এটা 100% লিখে রাখো। একটা কোয়েশ্চন মাস্ট বি প্রতি বছর আসে। আমাকে কমেন্ট বক্সে চারটা যুক্তি বাক্য লিখো, দ্রুত লিখে দাও, 1 মিনিট সময়। এটা সার্বিক এভাবে লিখবা 1 2 3 4 দিয়ে, একটু দ্রুত লিখো কমেন্ট বক্সে, সবাই একটু রেসপন্স করো। আমরা সবাই একটু রেসপন্স করি। চারটা বাক্য লিখে এভাবে 1 2 3 4 দিয়ে। সার্বিক সত্য সকল মানুষ্য জীব, ভেরি গুড। বিশেষ সত্য কিছু ফল হয় তার টক, ভেরি গুড। সার্বিক নয়ত্বক কোনো মানুষ নয় এমন, ভেরি গুড। বিশেষ নয়ত্বক কিছু ছাত্র নয় অসৎ, ভেরি গুড, ধন্যবাদ তোমাকে। যুবরাজ দেখছে সকল গরু হয় চতুষ্পদ পানি, ভেরি গুড। কোনো মানুষ নয় অসৎ, ভেরি গুড। কিছু গোলাপ হয় লাল, ভেরি গুড। কিছু মানুষ নয় অমরণশীল, ভেরি গুড। ঠিক আছে, বাকিটা একটু লিখো দ্রুত, দুইজন লিখতে হবে। অনেকে এখন লিখো নেই, অ্যাক্টিভ নাই, ক্লাস একটু অ্যাক্টিভ হও, লিখতে হবে, রেসপন্স করতে হবে। এই যে আমরা লিখছে সকল মানুষ দিবত, ভেরি গুড। কোনো মানুষ নয় আমার, ভেরি গুড। কিছু প্রাণী হয় হিংস্র, ভেরি গুড। কিছু মানুষ নয় জ্ঞানী, ভেরি গুড। বাকি একটু লিখো।
বাকির একটু রেসপন্স করে আমরা। তিনজন করলো, বাকি একটু রেসপন্স করো গ্রুপে, কমেন্ট বক্সে একটু লিখো কোনটা সাত বিষয় অর্থ যুক্তি বাক্য, কোনটা বিশেষ, কোনটা, এগুলো একটু লিখে দাও। ওকে, ঠিক আছে, যারা লিখেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, কাকন লিখছে সকাল মানুষের মানুষ, ভেরি গুড। কোন আকাশ নয় মেঘ, ভেরি গুড। কিছু মানুষ হয় মেধাবী, এরপর হচ্ছে কিছু মানুষ হয়, 4 নাম্বারটা হয় কাকন দেবী হয় আরোহী মজুমদার। তোমার হচ্ছে তোমার কথা বুঝতেছি না আমি। আরোহী মজুমদার লিখছে সার্বিক সকল শিক্ষিত, সকল শিক্ষক শিক্ষিত, কিছু মানুষ হয় সৎ অসৎ। আরোহী মজুমদার তোমার বলে একটু হয় নাই, তোমার বলে একটু কারেকশন করতে হবে। 1 নাম্বারটা হয়েছে, 3 নাম্বারটা হয়েছে, 2 এবং 4 হয় নাই আরোহী মজুমদারের, তোমার একটু কারেকশন করতে হবে। ফেরদৌস সানিয়া লিখছে সকল ফুল হয় সুন্দর, ভেরি গুড। সকল মানুষ নয় খারাপ, 2 নাম্বারটা একটু সকলের জায়গায় কোনো লিখতে হবে, কারণ আমরা যখন সার্বিক দ্বৈত যুক্তি বাক্য লিখি তখন আমরা সকল ইউজ করি না, তখন ইউজ করি কোনো। কিছু ফুল হয় লাল, ভেরি গুড। 4 নাম্বার কিছু মানুষ হয় খারাপ। তাহলে ফেরদৌস সানিয়া তুমি 2 নাম্বারটা একটু কারেকশন করো, এটা কোনো লিখে দাও। রাজহী মজুমদার তোমার হচ্ছে 1 নাম্বার ঠিক আছে, 3 নাম্বার ঠিক আছে, 2 নাম্বার একটু কারেকশন করতে হবে, 4 নাম্বার একটু কারেকশন করতে হবে। ওকে, ভেরি গুড। সবাইকে যারা লিখেছো তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের মূলত গুণ অনুসারে যুক্তি বাক্য 2 প্রকার, পরিমাণ অনুসারে যুক্তি বাক্য 2 প্রকার, আর গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার? 4 প্রকার। সার্বিক সহায়ক, সার্বিক ন্যায়াত্মক, বিশেষ সহায়ক, বিশেষ ন্যায়াত্মক। এরপর আমরা চলে যাই আমাদের আরেকটা স্লাইডে। আচ্ছা, পদের ব্যাপ্যতা দেখো। পদের ব্যাপ্যতা মূলত পদকে মূলত ব্যাপ্যপদ অনুসারে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ব্যাপ্যপদ আর একটা হচ্ছে অব্যাপ্যপদ। ব্যাপ্যপদ কি বলছে? একটি যুক্তি বাক্যে যখন কোন একটি পদ তার সম্পূর্ণ ব্যাখ্যাত্ব সম্পূর্ণভাবে কি করে প্রকাশ করে, অর্থাৎ কোন যুক্তি বাক্যে যদি একটি পদ তার সম্পূর্ণ ব্যাখ্যাত্ব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে, সেটাকে আমরা ব্যাপ্যপদ বলবো। এখানে একটা উদাহরণ লিখছি, সকল মানুষ হয় মরণশীল। দেখো এখানে 2টা পদ, মানে আমরা জানি একটা যুক্তি বাক্যে 2টা পদ থাকে, একটা উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। তাহলে এখানে আমাকে বের করতে হবে কোন পদটা ব্যাপ্য আর কোন পদটা অব্যাপ্য। তাহলে ব্যাপ্যপদ, আমার ব্যাপ্যপদ মানে কি? যেখানে একটি পদ তার সমগ্র, অর্থাৎ তার যে ক্যাপাসিটি, তার যে পরিমাণ, সেটা যদি সে যুক্তি বাক্যে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, সেটাকে আমরা ব্যাপ্যপদ বলবো। যেমন কি সকল মানুষ, এটা তাহলে সবাইকে বোঝাচ্ছে। সকল মানুষ বলতে তো এখানে পৃথিবীর সমস্ত মানুষ চলে আসবে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব মানুষ চলে আসবে। তাহলে এই পদটা তার সমগ্র ব্যাখ্যাত্ব, তার সমগ্র পরিমাণ প্রকাশ করতে পারছে, সেজন্য এটা হচ্ছে কি পদ? ব্যাপ্য পদ। তাহলে ব্যাপ্য মানে কি? যদি কোন একটা পদ তার সমগ্র ব্যাখ্যাত্ব অর্থাৎ সমগ্র পরিমাণ যদি সে প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে কি পদ? ব্যাপ্য পদ। আর অব্যাপ্য পদ মানে কি? অব্যাপ্য পদ মানে কি? যেখানে যুক্তি বাক্যে যদি কোনো পদ তার আংশিক ব্যাখ্যাত্ব প্রকাশ করতে পারে, অর্থাৎ সম্পূর্ণ ব্যাখ্যাত্ব প্রকাশ করতে পারে না, অর্থাৎ আংশিক কিছু ব্যাখ্যাত্ব প্রকাশ করে, কিছু পরিমাণ আংশিক পরিমাণ প্রকাশ করে, সেটাকে আমরা বলবো অব্যাপ্য পদ। যেমন আমি যদি বলি কিছু মানুষ হয় শিক্ষিত, কিছু মানুষ, দেখো কিছু মানুষ বলতে এখানে পৃথিবীর সব মানুষকে বোঝাচ্ছে না, সেটা এটা হচ্ছে কি পদ? অব্যাপ্য পদ। অর্থাৎ ব্যাপ্য মানে হচ্ছে, এক কথায় ব্যাপ্য মানে হচ্ছে সমগ্র ব্যাখ্যাত্ব অবলিক পরিমাণ। ব্যাখ্যাত্ব মানে পরিমাণ আর কি, পরিমাণ প্রকাশ। ব্যাপ্য মানে হচ্ছে সমগ্র ব্যাখ্যাত্ব বা পরিমাণ প্রকাশ।
অব্যক্ত মানে হচ্ছে আংশিক ব্যাখ্যাত্ব অবলিক পরিমাণ প্রকাশ। তাহলে দেখো ব্যাপ্যপদ মানে হচ্ছে যেখানে কোন একটি পদ তার সমগ্র পরিমাণ, তার সমগ্র ক্যাপাসিটি প্রকাশ করতে পারবে। যেমন কি যদি বলি সকল মানুষ হয় দার্শনিক, এটা বললাম সকল মানুষ হয় দার্শনিক, এটা সকল মানুষ তার সমগ্র পরিমাণ, সকল মানুষ মানে তার সমগ্র পরিমাণ এখানে প্রকাশ করতে পারছে, সেটা এখানে উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য। আর মননশীল দার্শনিক, আচ্ছা এটা না, তাহলে এখানে দেখো সকল মানুষ, এটা হচ্ছে কি ব্যাপ্য। আর যদি বলি কিছু ফুল হয় লাল, কিছু ফুল, সে এখানে আংশিক ব্যাখ্যাত্ব, আংশিক পরিমাণ প্রকাশ করতেছে, সেটা হচ্ছে অব্যক্ত পদ। অর্থাৎ ব্যাপ্য মানে হচ্ছে সমগ্র পরিমাণ প্রকাশ করবে, আর অব্যপ্য মানে হচ্ছে আংশিক পরিমাণ, কিছু পরিমাণ প্রকাশ পাবে, সেটা হচ্ছে অব্যপ্য পদ। তাহলে ব্যাপ্য মানে সমগ্র পরিমাণ প্রকাশ করবে, যদি কোন পদ প্রকাশ করে সেটাকে আমরা ব্যাপ্য পদ বলবো। আর অব্যপ্য পদ মানে হচ্ছে যদি আংশিক পরিমাণ প্রকাশ করে সেটাকে আমরা কি বলবো, অব্যপ্য পদ বলবো। তাহলে ব্যাপ্য এবং অপ্রক্রিয়া, ব্যাপ্য মানে সমগ্র পরিমাণ প্রকাশ, আর অব্যপ্য মানে হচ্ছে আংশিক পরিমাণ প্রকাশ। এখন আমরা আসি, এই যে আমরা সাধারণ যুক্তি বাক্য বললাম, আমরা যে সাধারণ যুক্তি বাক্য পড়লাম, দেখো সবাই দেখতে পাচ্ছ, দেখো একটু, আমরা যে সাধারণ যুক্তি বাক্য বললাম, সার্বিক সদর্থক, সার্বিক নৈর্থক, এরপর হচ্ছে বিশেষ সদর্থক, এরপর হচ্ছে কি বিশেষ নৈর্থক। এই যে এ ই আই ও, এইটার মধ্যে অর্থাৎ এই টেবিলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো এই যে 4 প্রকার যুক্তি বাক্য, এখান থেকে একটা কোশ্চেন আসে, মানে এটা একটা প্রশ্ন আসে পরীক্ষায়, যুক্তি বাক্যের প্রকারভেদ থেকে একটা কোশ্চেন আসে, এখান থেকে একটা আসে। দেখো সার্বিক সদর্থক যুক্তি বাক্য, যেটাকে যুক্তি বাক্য বলে, এখানে উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে কি অব্যপ্য। অর্থাৎ সার্বিক সদর্থক যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য হবে, বিধেয় পদ অব্যপ্য হবে। যেমন কি আমি মনে করি একটা সার্বিক যুক্তি বাক্য লিখলাম, সকল মানুষ হয় মননশীল, এটা একটা সার্বিক যুক্তি বাক্য না? কেন সার্বিক যুক্তি বাক্য? এটা সবাইকে বোঝাচ্ছে এবং কি আছে, হয় আছে, সবাইকে বোঝাচ্ছে এবং হয় আছে। তাহলে এখানে যে উদ্দেশ্য পদ সকল মানুষ এবং বিধেয় পদ কিশীল মননশীল, যদি আমাকে পরীক্ষা বলে এখানে কোন পদটা ব্যাপ্য হবে কোন পদটা অব্যাপ্য, এটা কিভাবে আইডেন্টিফাই করবো? দেখো তো, এটা কি যুক্তি বাক্য? যুক্তি বাক্য। দেখো সকল মানুষ, এখানে সবাইকে বোঝাচ্ছে, সেখানে এখন উদ্দেশ্য পদ হচ্ছে কি ব্যাপ্য। আর মননশীল, আচ্ছা আমাকে বলো, মননশীল কি তার সমগ্র পরিমাণ প্রকাশ করতে পারছে? পারে না। কেন? পৃথিবীর শুধু কি মানুষরা মননশীল? অন্যান্য প্রাণীরা মননশীল না? গরু, ছাগল, মহিষ, বেড়া, এগুলো মননশীল না? কিন্তু শুধুমাত্র এখানে মননশীল শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। তাহলে মননশীলের যে ক্যাপাসিটি, যে পরিমাণ, সেটা সেখানে সমগ্র পরিমাণ তার প্রকাশ করতে পারে নাই, শুধুমাত্র আংশিক পরিমাণ প্রকাশ পাইছে। সেজন্য এই মননশীল পদটা হচ্ছে অব্যক্ত পদ। তাহলে দেখো এই যে যুক্তি বাক্যে এখানে উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য, আর বিধেয় পদ হচ্ছে অব্যপ্য। অর্থাৎ যুক্তি বাক্য উদ্দেশ্য পদ সবসময় ব্যাপ্য থাকবে, আর বিধেয় পদ সবসময় কি থাকবে? অব্যপ্য থাকবে। এরপর আসে আমরা এই যুক্তি বাক্য, এই যুক্তি বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য পদ ব্যাপ্য থাকে, বিধেয় পদ কি থাকে? অব্যপ্য থাকে। যেমন কি আমি যদি বলি কোন মানুষ নয় অমর, কোন মানুষ মানে সকল মানুষ, কোন মানুষ যে কথা সকল মানুষ একই কথা, তাহলে সবাইকে প্রকাশ পাইছে, সমগ্র পরিমাণকে প্রকাশ করতে পারছে, সেটা এটা হচ্ছে ব্যাপ্য পদ। এটা কি যুক্তি বাক্য? এই যুক্তি বাক্য না। কেন? কোন দ্বারা সবাইকে বোঝাচ্ছে, কোন মানুষ দ্বারা সবাইকে বোঝাচ্ছে এবং কি আছে? নয় আছে। এবার হচ্ছে অমর। দেখো অমর কিন্তু অস্বীকার করছে, এই যে নয় অস্বীকার করছে, মানে অমর বলতে চাই শুধু আমি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো এখানে মননশীল কিন্তু স্বীকার করছে, শুধুমাত্র মানুষ মননশীলকে স্বীকার করছে, অমর এখানে অস্বীকার করছে, বলতেছে শুধুমাত্র অমর বলতেছে আমি শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি যে অন্যান্য যে শ্রেণী আছে এগুলোর ক্ষেত্রে আমি প্রযোজ্য। সেজন্য অমর পদটা এখানে কি পদ? ব্যাপ্য পদ। একটা কথা মনে রাখবা,
নয়ের পরে যদি কোনো পদ থাকে, নয়ের পরে যদি কোনো পদ থাকে সেটা সবসময় ব্যাপ্য হবে, সেটা সবসময় কি হবে? ব্যাপ্য হবে। হয়ের পরে যদি কোনো পদ থাকে সেটা সবসময় অব্যপ্য হবে। এই টেকনিকটা মনে রাখবা। নয়ের পরে যদি কোনো পদ থাকে সেটা সবসময় কি হবে? ব্যাপ্য হবে। আর নয়ের পর ব্যাপ্য হবে। আর কিছু ক্ষেত্রে হয়ের পরে যদি কোনো পদ, কিছু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা হচ্ছে অব্যপ্য। কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। নয়ের পরে কোনো পদ থাকলে সেটা সবসময় কি হয়? ব্যাপ্য হয়। আর হয়ের পরে কোনো পদ থাকলে সেটা হচ্ছে কি? অব্যপ্য। এটা বড়, এই টেকনিকটা মনে রাখবা। নয়ের পরে কোনো পদ থাকলে সেটা ব্যাপ্য হবে, আর হয়ের পরে যদি কোনো পদ থাকে সেটা হচ্ছে অব্যপ্য হবে। তাহলে কোনো মানুষ নয় অমর, এখানে উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য, আর অমর হচ্ছে বিধেয় পদ, এটা হচ্ছে এটাও ব্যাপ্য। কেন? মরণ হচ্ছে অস্বীকার করছে, মানে মরণশীল অমর বলতেছে আমি শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি সবার ক্ষেত্রে প্রযোজ্য। যদি অস্বীকার করে, নয়ের পরে যদি কোনো পদ থাকে সেই পদটা সবসময় ব্যাপ্য হবে। তাহলে এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে অব্যপ্য। এবার হচ্ছে বিশেষ শব্দ যুক্তি বাক্য, যেটাকে বলে আয়যুক্তি বাক্য। এখানে উদ্দেশ্য পদ হচ্ছে অব্যপ্য, বিধেয় পদ হচ্ছে কি? অব্যপ্য। যেমন কি আমি যদি একটা উদাহরণ লিখি, কিছু ছাত্র হয় মেধাবী, এটা একটা আয়যুক্তি বাক্য। কারণ আংশিক বোঝাচ্ছে এবং কি আছে? হয় আছে। তাহলে কিছু ছাত্র সবাইকে বোঝাচ্ছে? সব ছাত্রকে বোঝাচ্ছে না, কয়েকজন ছাত্রকে বোঝাচ্ছে, সেজন্য এটা হচ্ছে কি পদ? অব্যপ্য পদ। আর মেধাবী, আচ্ছা আমাকে বলো, পৃথিবীতে শুধু শুধু কি ছাত্ররা মেধাবী? কিছু ছাত্ররা মেধাবী, ছাত্রীরা মেধাবী না। তাহলে এখানে মেধাবী শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে? ছাত্রের ক্ষেত্রে। সেজন্য এটা হচ্ছে কি পদ? অব্যপ্য পদ। বুঝা গেছে? ওই তো বললাম হয়ের পর সবসময় পদ অব্যপ্য হয়, এই যে হয়ের পর অব্যপ্য হয়, এখানে একটা কথা লিখলাম, দেখছো? হয়ের পর সবসময় পদটা কি হবে? অব্যপ্য হবে। তাহলে কিছু ছাত্র আংশিক ব্যক্তার আংশিক পরিমাণ প্রকাশ পাইছে, আংশিক পরিমাণ, সেজন্য এটা হচ্ছে অব্যপ্য পদ। আর মেধাবী শুধু পৃথিবীতে শুধু ছাত্ররা মেধাবী না, ছাত্রীরা কি? মেধাবী। কিন্তু মেধাবী শুধু এখানে স্বীকার করছে কাকে? কিছু ছাত্রকে, সেজন্য মেধাবী হচ্ছে অব্যপ্য পদ। তাহলে আয়যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ অব্যপ্য, বিধেয় পদ অব্যপ্য। এরপর দেখো আমাদের লাস্ট যে বাক্যটা আছে সেটা হচ্ছে কি? আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বিশেষ নৈমিত্য যুক্তি বাক্য, যেটাকে বলা হয় আয়যুক্তি বাক্য, সরি অযুক্তি বাক্য। এক অযুক্তি বাক্য উদ্দেশ্য পদ হচ্ছে অব্যপ্য, বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। যেমন আমি বলি কিছু ফুল নয় লাল, কিছু ফুল নয় লাল। দেখো কিছু ফুল আংশিক পরিমাণ প্রকাশ পাইছে, সেজন্য এটা হচ্ছে অব্যপ্য পদ। আর লালটা কি হবে? ব্যাপ্য পদ। কেন ব্যাপ্য পদ? দেখো লাল কিন্তু এখানে অস্বীকার করছে, লাল বলতেছে আমি কিছু ফুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি সব ফুলের ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে সে এখানে অস্বীকার করছে, এটা হচ্ছে ব্যাপ্য পদ। ওই যে বললাম এই কৌশলটা মনে রাখবা, কৌশলটা মনে রাখবা। এটা হয়ের পরে কোনো পদ থাকলে সেটা হবে সবসময় কি? অব্যপ্য পদ। হয়ের পর কোনো পদ থাকলে সেটা সবসময় কি হবে? অব্যপ্য পদ। আর নয়ের পরে কোনো পদ থাকলে সেটা সবসময় কি হবে? ব্যাপ্য পদ। এই যে নয়ের পরে সবসময় পদটা কি হয়? ব্যাপ্য হয়। আর হয়ের পর কোনো পদ থাকলে সেটা হচ্ছে অব্যপ্য। তাহলে এই চারটা তোমাদের মনে রাখতে হবে। এই সার্বিক শব্দ যুক্তি বাক্য উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যপ্য। এবার হচ্ছে সার্বিক নৈমিত্য যুক্তি বাক্য, এটা উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যপ্য। এবং বিশেষ শব্দ যুক্তি বাক্য উদ্দেশ্য পদ অব্যপ্য, বিধেয় পদ হচ্ছে অব্যপ্য। এবং হচ্ছে বিশেষ নৈমিত্য যুক্তি বাক্য উদ্দেশ্য পদ অব্যপ্য, বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। এই চারটা তোমাদের মনে রাখতে হবে। তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, দেখো তোমাকে পরীক্ষায় এভাবে কিছু দিবে, এটা হচ্ছে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, এটা বরাদ করে দিছে, এরকম এরকম করে বরাদ করে দিছে, বুঝছো? আর এটা খালি রাখছে, তো বলবে দৃশ্যকল্প, এটা হচ্ছে মনে করো চিত্র 1, মানে 1 হচ্ছে উদ্দেশ্য পদ, 2 হচ্ছে কি পদ? বিধেয় পদ। এটা হচ্ছে চিত্র 1। তাহলে এখানে উদ্দেশ্য পদ হচ্ছে বরাদ, বরাদ যেটা আছে এটা হচ্ছে ব্যাপ্য, আর খালি যেটা আছে এটা হচ্ছে কি? অব্যপ্য। এরকম একটা তোমাকে চিত্র দিয়েছে, চিত্র 1 একটা বরাদ করে দিয়েছে বক্স, আর একটা খালি রাখছে। তাহলে যেটা বরাদ সেটা হচ্ছে ব্যাপ্য পদ, আর যেটা খালি সেটা হচ্ছে অব্যপ্য পদ। তোমাকে এখন বলবে, কোশ্চেনে বলবে চিত্র 1 কোন ধরনের যুক্তি বাক্যকে নির্দেশ করতেছে। তাহলে আমাকে বলতো যে উদ্দেশ্য পদ যদি ব্যাপ্য হয়, বিধেয় পদ যদি অব্যপ্য হয়, তাহলে কোন যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যপ্য, সেটা হচ্ছে কোন যুক্তি বাক্য? সার্বিক শর্ত যুক্তি বাক্য। বলতে কোশ্চেন আসবে এভাবে, তোমাকে কিছু বক্স দিবে, একটা খালি রাখবে, একটা বরাদ রাখবে, তোমাকে নির্ধারণ করতে হবে কোন কোন যুক্তি বাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য থাকে, কোন যুক্তি বাক্য বিধেয় পদ অব্যপ্য থাকে, এগুলো তোমার জানা লাগবে, সেজন্য এই চারটা মুখস্থ রাখতে হবে। এখন আমরা আসি, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলো, আমি তোমার থেকে ছোট্ট একটা টেস্ট নিব, ক্লাস শেষে ছোট্ট একটা টেস্ট নিব,
দেখি ওটা কে পারে। এর মধ্যে 1 মিনিট সময় দিছি, আমাদের ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলো, কোনো কিছু না বুঝে থাকলে আর কি আমাকে একটু দ্রুত জানাও। কোনো কোয়েশ্চেন থাকলে একটু দ্রুত বলো, আমি তোমাদেরকে এখন একটা সংক্ষিপ্ত আকারে একটা টেস্ট নিব, দেখি কে পারে এই টেস্টে। তো আমরা এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, দেখো এসএসসি 2026, যারা এসএসসি 2026 এর পরীক্ষার্থী আছো তাদের এসপি কোচিং এর যে স্পেশাল ব্যাচ সেটা শুরু হচ্ছে মূলত 7 তারিখ থেকে, এই 7 ফেব্রুয়ারি থেকে আমাদের স্পেশাল ব্যাচের যাত্রা শুরু হচ্ছে। তো যারা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী আছো তারা অবশ্যই এসপি কোচিং এর স্পেশাল ব্যাচ ভর্তি হয়ে যাবে। কেন ভর্তি হবে? দেখো, এসপি কোচিং এ ভর্তি হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কি, দেখো আমাদের মতো সার্ভিস মূলত পটিয়াতে হচ্ছে অন্য কোনো কোচিং এ আজকে তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো। প্রথমত দেখো, আমাদের অফলাইন ক্লাস আছে প্লাস অনলাইন ক্লাস, অর্থাৎ তুমি একসাথে অফলাইন ক্লাসও করতে পারবা, আবার প্রতিদিন অনলাইন ক্লাসও তুমি অংশগ্রহণ করতে পারবা। অর্থাৎ অফলাইন এবং অনলাইন এই দুটো সার্ভিস তুমি এসপি কোচিং এ পাবা। 2 নম্বর হচ্ছে এখানে তুমি যখন ভর্তি হবা, স্পেশাল বেসে যখন ভর্তি হবা, তুমি এখানে অধ্যায় ভিত্তিক মানে প্রতিটা বিষয় ভিত্তিক একসেট এমসিকিউ বুক ফ্রি পাবা। লজিকের জন্য খুব একটা সুন্দর এমসিকিউ বুক সাজাইছি, তারপর হচ্ছে যুক্তিবিদ্যা, অর্থনীতি, ইকোনমিক্স, এরপর হচ্ছে তোমার আইসিটি, এভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য তুমি একসেট এমসিকিউ বুক ফ্রি পাবা, একদম ফ্রি। তাহলে তুমি এখানে অফলাইন সার্ভিসও পাচ্ছ, অনলাইন সার্ভিসও পাচ্ছ, প্লাস একসেট এমসিকিউ বুক সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। এবার প্রতিদিন ক্লাস আছে, প্রতিদিন পরীক্ষা আছে, উইকলি টেস্ট আছে, মান্থলি টেস্ট আছে। এগুলো কোর্স শেষে, অর্থাৎ আমাদের কোর্সটা যখন শেষ হবে তখন তোমরা একদম ফাইনাল পরীক্ষা যেভাবে দাও এসএসসি বোর্ড পরীক্ষা ও একদম ওএমআর যুক্ত খাতায় তুমি এসএসসি বোর্ড পরীক্ষার আদলে পরীক্ষা করতে পারবা, দিতে পারবা। তাহলে এই যে সার্ভিস, এগুলা একজন শিক্ষার্থী যদি এই সার্ভিস গুলা যদি কি করতে চায়, বুক করতে চায়, অবশ্যই তার থেকে এসপি কোচিং আসতে হবে। অর্থাৎ তুমি যদি অফলাইনে কোনো কিছু বুঝে না পারো, তাহলে অফলাইনে কোনো ক্লাস মিস দিলে তুমি অনলাইনে ক্লাসটা করতে পারবা। যদি অনলাইন ক্লাস করতে না পারো, তাহলে তো আমাদের যে স্পেশাল সার্ভিস আছে, আমাদের হচ্ছে কনসাল্ট আওয়ার আছে, ওখানে গিয়ে তুমি শিক্ষক থেকে নিজে নিজে বুঝে নিতে পারবা। তাহলে তুমি অফলাইনে না পারলে অনলাইন আছে, অনলাইনে যদি তুমি অংশগ্রহণ করতে না পারো, সব থেকে হচ্ছে এই যে অফিসে গিয়ে তুমি হচ্ছে বুঝে নিতে পারবা। এরপর তোমাদের প্রতিদিনের পরীক্ষা আছে, উইকলি টেস্ট আছে, মান্থলি টেস্ট আছে, আবার হচ্ছে যখন তোমাদের কোর্স শেষ হবে তোমাদের প্রত্যেকটা বিষয়ে 100 নম্বরের উপর পরীক্ষা নেওয়া হবে। এই যে সার্ভিসগুলো একজন শিক্ষার্থীর জন্য আমি যথেষ্ট মনে করি। তাই তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থী আছো সবার কাছে অনুরোধ থাকবে, তোমরা 7 তারিখ আসো, আমাদের ক্লাসগুলো করে দেখো, যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হও। এটা হচ্ছে কথা। এগুলো হচ্ছে আমাদের মূলত এমসিকিউ বুক, অর্থাৎ আমরা এবছর প্রত্যেকটা বিষয় ভিত্তিক এমসিকিউ বুক হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের যারা স্পেশাল কোর্সে ভর্তি হবে তারা এই বুকগুলো হচ্ছে ভর্তি হওয়ার সময় ফ্রি পাবে আর কি। দেখেন আমাদের আমরা মূল পড়াতে চলে যাই। আমরা ছিলাম হচ্ছে ব্যপ্য এবং অব্যপ্য। এখন মূলত আমি তোমাদেরকে যা পড়াইছি তার উপর হচ্ছে একটা ছোট্ট একটা টেস্ট নিব। একটু প্রিপারেশন নাও, দেখি কে কত পায় টেস্টে। আচ্ছা, আমরা এখানে একটা সিকিউ দেখতে পাচ্ছি। সিকিউটা দেখো, খেয়াল করছো কিনা দেখো সবাই। এটা হচ্ছে যুক্তি 1, কিছু ফল নয় সুস্বাদু। যুক্তি 2, কোনো গরু নয় বিপদ প্রাণী। যুক্তি 3, কিছু মানুষ হয় সুখী। তাহলে আমরা ক এবং খ আমরা দিচ্ছি না। দেখো যুক্তি 1 এ কোন যুক্তি বাক্যের প্রয়োগ ঘটেছে, অর্থাৎ যুক্তি 1, কিছু ফল নয় সুস্বাদু। অর্থাৎ যুক্তি 1, কিছু ফল নয় সুস্বাদু। এটা কোন যুক্তি বাক্য? এটা কি সার্বিক সদর্থক, সার্বিক নয়ত্বক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ত্বক? এবার পাঠ্য বইয়ে রাখে যুক্তি 2 এবং যুক্তি 3, এগুলো কোন যুক্তি বাক্য? আর যুক্তি 2 কি, কোন গরু নয় বিপদ প্রাণী। যুক্তি 3 কি, কিছু মানুষ হয় সুখী। এখন তোমাদের কাজ হচ্ছে যুক্তি 1 এবার লিখবা। যুক্তি 1 কোন বাক্য, কোন যুক্তি বাক্য,
যুক্তি 1 যুক্তি 2 এভাবে লিখে আমাকে কমেন্ট বক্সে একটু বলো। অর্থাৎ যুক্তি 1 কোন বাক্য, যুক্তি 2 কোন যুক্তি বাক্য, যুক্তি 3 কোন যুক্তি বাক্য, এটা কমেন্ট বক্সে আমাকে বলো। দ্রুত বলো সবাই। যুক্তি 1 কোন যুক্তি বাক্য, যুক্তি 2 কোন যুক্তি বাক্য, যুক্তি 3 কোন যুক্তি বাক্য। একটু সবাই বলো দেখি কে আগে পারে। কাকন দে বলতেছে যে এই ব্যাপার অব্যাপার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, এটা একটু আমরা শেষ করি, আবার বলবো। এর আগে একটা কাজ করে যে এটা করো, এই যে কয়টা কোন যুক্তি বাক্য এটা আইডেন্টিফাই করো। যুক্তি 1 কোন যুক্তি বাক্য, যুক্তি 2 কোন যুক্তি বাক্য, যুক্তি 3 কোন যুক্তি বাক্য। তো কমেন্ট বক্সে আমাকে দ্রুত বলো সবাই। এইচ এম রাজিন বলতেছে যে বিশেষ নয় তো যুক্তি বাক্য, যুক্তি 1। এবং বাকিরা তারপর যুক্তি 2 এবং যুক্তি 3 সবাই একটু রেসপন্স করো। মুনতাহা ইসলাম বলতেছে যুক্তি 1 হচ্ছে বিশেষ নয় তো যুক্তি বাক্য। আচ্ছা, এরপর যুক্তি 2 এবং যুক্তি 3, অর্থাৎ তিনটা একসাথে লিখো। যুক্তি 1 যুক্তি 2 যুক্তি 3 একসাথে লিখে দাও কমেন্ট বক্সে। একসাথে যুক্তি 1 2 3 অথবা এভাবে লিখতে হবে 1 2 3 কোনটা কোন যুক্তি বাক্য লিখে দাও। যুবরাজ দেখেছে 1 হচ্ছে ও যুক্তি বাক্য, তারপর 2 হচ্ছে ই যুক্তি বাক্য, 3 হচ্ছে আই যুক্তি বাক্য। এরপর কাকন লিখছে 1 হচ্ছে বিশেষ নয়তক, তারপর হচ্ছে 2 হচ্ছে সার্বিক নয়তক, 3 হচ্ছে বিশেষ সত্যক। ওকে, এরপর বাকিরা। তামনিরা লিখছে যুক্তি 1 হচ্ছে বিশেষ নয়তক, তারপর হচ্ছে যুক্তি 2 হচ্ছে সার্বিক নয়তক, যুক্তি 3 হচ্ছে বিশেষ সত্যক। ভেরি গুড। এরপর বাকিরা। তাহা লিখছে 2 হচ্ছে সার্বিক নয়তক, 3 হচ্ছে বিশেষ সত্যক। এরপর বাকিরা দ্রুত লিখো। এর মাঝে লিখছে 2 সার্বিক নয়তো যুক্তি বাক্য, 3 হচ্ছে বিশেষ অর্থ যুক্তি বাক্য। ওই যারা লিখছো তারা আমার সাথে একটু মিলিয়ে দেখো, মিলিয়ে দেখো হয়েছে কিনা। 1 নম্বর হচ্ছে কি বিশেষ নয়তো যুক্তি বাক্য, যেটাকে বলা হয় ও। এরপর 2 নম্বর হচ্ছে সার্বিক কি নয়তো, যেটাকে বলা হয় ই। 3 নম্বর হচ্ছে কি বিশেষ সদর্থক, যেটাকে বলা হয় আই। অর্থাৎ বিশেষ নয়তক, সার্বিক নয়তক, বিশেষ সদর্থক। ফেরদৌস সানিয়া বিশেষ নয়তক, বিশেষ সদর্থক, বিশেষ সার্বিক সদর্থক আর বিশেষ নয়তক। ফেরদৌস সানিয়া তোমার যুক্তি 2 এটা ভুল হয়েছে, এটা হচ্ছে সার্বিক নয়তক হবে। যাদের রাইট হয়েছে, আনসার সঠিক হয়েছে, তার একটা কারেক্ট কমেন্ট করো, যে সঠিক লিখে কমেন্ট করো, দেখি কয়জনের সঠিক হয়েছে। তারপর ডাউন লেখো। মুনতাহা ইসলামের সব সঠিক হয়েছে, মুনতাহা ইসলামকে ধন্যবাদ, ভেরি গুড। এরপর বাকি স্থানীয় তোমরা এটা সংশোধন করো, তোমার 2 নম্বরটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে সার্বিক নয়তক হবে। শুধু কি একজন হয়েছে, বাকি তো হয় নাই? এস এম রাজিন দিছে ডান, ভেরি গুড।
কাকন্দে দিছে ভেরি গুড, ডান, ভেরি গুড। এরপর আর বাকিটা তিনজনটা দেখতেছি, বাকিটা কি হয় নাই? যুবরাজ দিছে ডান, ভেরি গুড, এটাও হয়েছে। ওকে, তাহলে মোটামুটি সবাই হয়েছে, ভেরি গুড সবাইকে। আচ্ছা, কাকন্দে বলছে ব্যাপ্য প্রতারক প্রবোধ বুঝছেন, দেখো এক কথায় ব্যাপ্য মানে যেখানে সমগ্র পরিমাণ প্রকাশ পাবে। ব্যাপ্য মানে হচ্ছে সমগ্র পরিমাণ প্রকাশ, আর অব্যাপ্য মানে হচ্ছে আংশিক পরিমাণ প্রকাশ। অব্যাপ্য মানে হচ্ছে আংশিক পরিমাণ প্রকাশ, ব্যাপ্য মানে হচ্ছে সমগ্র পরিমাণ প্রকাশ, অব্যাপ্য মানে হচ্ছে আংশিক পরিমাণ প্রকাশ। যেমন কি আমি যদি বলি, দেখো আমি যদি বলি সকল মানুষ মানে সবাইকে বোঝাচ্ছে, এই পদটা তার সমগ্র পরিমাণ প্রকাশ পাইছে, সেটা এটা হচ্ছে ব্যাপ্য পদ। আর অব্যাপ্য পদ যদি বলি কিছু মানুষ, দেখো কিছু মানুষ, এখানে তার সমগ্র পরিমাণ প্রকাশ করতে পারে নাই, আংশিক প্রকাশ করছে, সেটা হচ্ছে অব্যাপ্য পদ। অর্থাৎ ব্যাপ্য দ্বারা সবাইকে বোঝাবে, অব্যাপ্য দ্বারা আংশিক বোঝাবে। আচ্ছা, মুনতাহা ইসলাম বলছে স্যার আমাকে ভেরি গুড দেন নাই। আচ্ছা মুনতাহা ইসলাম, তোমাকেও ভেরি গুড। তাহলে কাকন্দে বুঝেছো, এটা ব্যাপ্য দ্বারা সবাইকে বোঝাবে, সমগ্র পরিমাণকে বোঝাবে, সকল মানুষ সবাইকে বোঝাচ্ছে। আর অব্যাপ্য দ্বারা আংশিক পরিমাণকে বোঝাবে, যে কিছু মানুষ। এটা আমাদের একটা সিকি আছে, এটা লাস্ট সিকি আমাদের, দেখি এটা কে পারে। হ্যাঁ দেখো, আমাদের সিকি 2 নাম্বার। আমরা দেখতেছি এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে চিত্র 1, যারা দেখতেছ না একটু বল করে দিচ্ছি আমি। এটা হচ্ছে চিত্র 1, একটা হচ্ছে কি চিত্র 2। চিত্র 1, চিত্র 2, চিত্র 3, অর্থাৎ খ খ গ। তো যেখানে যেটা বর্ণটা আছে সেটাকে বলা হয় ব্যাপ্য, আর যেটা খালি আছে সেটা হচ্ছে অব্যাপ্য। আর এটা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ এসটা হচ্ছে উদ্দেশ্য, আর পিটা হচ্ছে বিধেয়। অর্থাৎ এখানে এস যেটা আছে এটা তার উদ্দেশ্য বোঝায়, আর পি দ্বারা বিধেয় বোঝায়। অর্থাৎ এস মানে হচ্ছে উদ্দেশ্য পদ, এস মানে হচ্ছে উদ্দেশ্য পদ, আর পি দ্বারা হচ্ছে কি পদ? বিধেয় পদ। আর যেটা ভরাট আছে সেটা হচ্ছে ব্যাপ্য পদ, যেটা খালি আছে সেটা হচ্ছে অব্যাপ্য পদ। এর আমাদের কোশ্চেন হচ্ছে পদের ব্যাপ্যতার দিক দিয়ে চিত্র ক কোন ধরনের যুক্তি বাক্য। এটা একটা কোশ্চেন। চিত্র খ এবং গ পরস্পর থেকে কিভাবে ভিন্ন, অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে চিত্র খ কোন ধরনের যুক্তি বাক্য, চিত্র খ কোন ধরনের যুক্তি বাক্য, চিত্র গ কোন ধরনের যুক্তি বাক্য। একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাও। অর্থাৎ ক কোন ধরনের যুক্তি বাক্য, খ কোন ধরনের যুক্তি বাক্য, গ কোন ধরনের যুক্তি বাক্য, একটু দ্রুত জানাও কমেন্ট বক্সে। সবাই একটু বলো, দ্রুত বলো। চিত্র ক, চিত্র খ, চিত্র গ কোন ধরনের যুক্তি বাক্য, আমাকে একটু বলো দ্রুত। যুবরাজ দিছে যে এ, চিত্র ক হচ্ছে এ, চিত্র খ হচ্ছে ই, চিত্র গ হচ্ছে আই। ওকে, বাকিরা ফেরদৌসানে দিছে এ, ই, আই। ওকে, বাকিরা একটু এসান মার্জিন দিছে ই, এ, আই। আচ্ছা, এরপর মুনতাহা ইসলাম দিছে যে এ, ই, আই। এরপর
আরোহী মজুমদার, দিস ইজ এ ই আই, ওকে। এরপর আনমিতা, দিস ইজ এ, ক হচ্ছে সার্বিক নায়িত্বক, খ সার্বিক সদর্থক, গ হচ্ছে বিশেষ সদর্থক, ওকে। বাকি একটু দ্রুত রেসপন্স করো, আমাদের ক্লাস একদম খুব শেষ পর্যায়ে, আমরা 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। আমরা একটু আসি, দেখি কতটুকু সত্য হয়েছে আমরা যা কমেন্ট বক্সে লিখেছি। দেখো চিত্র খ, এখানে উদ্দেশ্য পথ হচ্ছে ব্যাপ্য, বিধেয় পথ হচ্ছে, অর্থাৎ এখানে উদ্দেশ্য পথ এটা হচ্ছে ব্যাপ্য আর বিধেয় পথ হচ্ছে অব্যাপ্য। তাহলে উদ্দেশ্য পথ ব্যাপ্য আর বিধেয় পথ অব্যাপ্য হলে, অর্থাৎ চিত্র ক, দেখো উদ্দেশ্য পথ ব্যাপ্য, এখানে অনুসারে উদ্দেশ্য পথ ব্যাপ্য আর বিধেয় পথ কি হলে, অব্যাপ্য হলে সেটাকে বলা হয় অযুক্তি বাক্য। আর চিত্র খ, চিত্র খ কি, এখানে উদ্দেশ্য পথ ব্যাপ্য, বিধেয় পথ কি ব্যাপ্য, অর্থাৎ দুইটা ব্যাপ্য, এই যে দুইটা বড়টা আছে, যেটা বড়টা আছে সেটা হচ্ছে ব্যাপ্য, অর্থাৎ এখানে উদ্দেশ্য পথ ব্যাপ্য, বিধেয় পথ এবং ব্যাপ্য, তো দুটো পদ যদি একসাথে ব্যাপ্য হয় সেটা আমাকে বলে, আমরা বলি কি যুক্তি বাক্য। আর চিত্র গ, দেখো এখানে উদ্দেশ্য পথ এটা হচ্ছে অব্যাপ্য, উদ্দেশ্য পথ অব্যাপ্য, বিধেয় পথ কি অব্যাপ্য, কারণ দুটাই খালি, কারণ খালি থাকবে সেটাকে আমরা অব্যাপ্য পথ বলি, খালি থাকবে, তো দুটা যদি অব্যাপ্য পথ হয় সেটাকে আমরা বলি এ, তাহলে অর্থাৎ এ ই আই, চিত্র ক এ যুক্তি বাক্য, চিত্র খ হচ্ছে ই যুক্তি বাক্য, চিত্র গ হচ্ছে আই যুক্তি বাক্য। তো যারা সঠিক হয়েছে তারা একটু লিখে দাও ডান, তবে একটা লাইক দাও তোমাদের যে সঠিক হয়েছে সেটা। একটা আমরা দ্রুত বলি, পন্তাহ ইসলাম বলতেছে ওয়েল ডান স্যার, ভেরি গুড। ফেরদৌস্তানি বলছে ডান, ভেরি গুড। কাকন দে বলতেছে ডান, ভেরি গুড। এরপর বাকিরা, এরপর ডি এইচ এম নাজিম বলতেছে ডান, ভেরি গুড। যুবরা এস এম, তারপর হচ্ছে যুবরাজ দে বলতেছে ডান স্যার, ভেরি গুড। এরপর এরপর আর কারো হয় নাই, তারপর আরোহী মজুমদার দিছে ডান, ভেরি গুড। তারটা হয়েছে আর কি। তো যারা ছিল এতক্ষণ পর্যন্ত ক্লাসে খুবই মনোযোগ ছিল, সকলেই ছিল, অ্যাক্টিভ ছিল, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আশা করি তোমাদের কাছে যা পড়াইছি তার মধ্যে সবচেয়ে পরীক্ষা আসবে দুটো জায়গা থেকে, একটা হচ্ছে এই যে যুক্তি যে বাক্য যে চার প্রকার, সার্বিক সদর্থক, সার্বিক নায়িত্বক, বিশেষ সদর্থক, বিশেষ নায়িত্বক, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে পদের ব্যাপ্যতা, অর্থাৎ এইরকম কোয়েশ্চেন গুলো আসবে। আমি যে দুটো কোয়েশ্চেন দেখাইছি এই টাইপের কোয়েশ্চেন গুলো, অর্থাৎ এই স্ট্রাকচার অনুসরণ করে কোয়েশ্চেন গুলো আসবে আর কি। তো তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো, কোনটার নাম বুঝে থাকলে আমাকে বলতে পারো, আমি ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে উত্তর দিয়ে দিব। সময় হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আমার কমেন্ট বক্সে বলো তোমরা কোন বিষয়টা বুঝতে পারো না। তাননিদা বলছে ডান্সার, ওকে, ভেরি গুড। ফেরদৌস সানিয়া সে বুঝেছে, তারে ধন্যবাদ। আর বাকিদের কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন থাকতে পারো। মন্তাহ ইসলাম সেও বুঝেছে, ভেরি গুড। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আজকে যা পড়াইছি তাই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আশা করি তোমাদের যুক্তিবিদ্যা এই অধ্যায়ে যে বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকবা, সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই আশা কামনা করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।